শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে আমাদের 11-12 বা আদার্স স্কুলের যে সিলেবাস সেটা চেঞ্জ হতে চলেছে। তো সেই চেঞ্জের সাথে সাথে আমাদের এসএলএসটি এবং এসএসসি সিলেবাসও পুরো একইভাবে লিঙ্ক আপ। তো সেক্ষেত্রে আমাদের এসএসসি সিলেবাসকে চেঞ্জ হতে চলেছে, সেটা নিয়ে আজকে আমার ভিডিও। আমি আজকে আলোচনা করব এডুকেশন সিলেবাস রিলেটেড। যারা এডুকেশনে ছাত্রছাত্রী রয়েছে তারা প্রত্যেকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে যে কোন অংশগুলো ইম্পর্টেন্ট পড়তে হবে, খুব জরুরি, কোন অংশগুলো জাস্ট দেখে গেলেও হবে, বা কোন জায়গাগুলো বেশি ইনক্লুড হবে, মানে নতুন এরিয়াগুলো ইনক্লুড হতে চলেছে। চলো আজকে দেখে নিই। তার আগে আরও একটুখানি জানিয়ে রাখি, আমাদের এডুকেশনের 10টা ইউনিট, যেটা আমাদের পুরনো সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা ইউনিটকে দুটো ডিভাইডে ভাগ করা হয়েছে, পার্ট এ এবং পার্ট বি। আমি যদি পুরনো সিলেবাসকে দেখি তাহলে সামারাইজ করে একটু আমি বলে দিচ্ছি যে কোন ইউনিটে কি রয়েছে। আমরা প্রথমেই দেখি যে ইউনিট 1 হচ্ছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশনের ওপর আমরা পড়ি। সেই ফিলোসফিক্যাল ফাউন্ডেশনের ওপর যদি আমরা দেখি তাহলে আমাদের নেটের সিলেবাসেতে বোথ ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন বোথ ফিলোসফি পড়তে হয়, কিন্তু আমাদের এসএলএসটির ক্ষেত্রে অনলি ফর ওয়েস্টার্ন ফিলোসফিটাই আমাদের দেখতে হয়। এছাড়াও আমরা সেকেন্ড হাফে ইউনিট 1-এর যে সেকেন্ড পার্ট বিতে আমরা কি দেখি, কারিকুলাম রয়েছে। এইভাবে প্রত্যেকটা ইউনিটকে দুটো পার্টে করে ভাগ করা হয়েছে। ইউনিট 2-তে কি রয়েছে, সাইকোলজি রয়েছে। ইউনিট 3-তে সোসিওলজি আমরা পড়ে এসেছি, এবং ইউনিট 4-এতে আমরা কি দেখেছি, জাস্ট আমি একটা ওভারলুক দিচ্ছি। প্রথমটা যেটা আমাদের পুরনো সিলেবাস অনুযায়ী ইউনিট 4-এতে হচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্সের কিছু কমিটি কমিশন রয়েছে, শ্রীরামপুর ত্রয়ী থেকে শুরু করে ম্যাকলে মিনিট, উডের ডেসপাচ, এগুলো আমরা দেখে এসেছি। এবং প্রি ইন্ডিপেন্ডেন্সের হচ্ছে যে কমিটি কমিশনগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন হান্টার কমিশন এক্সেট্রা। এছাড়া আমরা ইউনিট 5-এতে ঠিক সেমভাবেতে আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইউনিট 4টা আমরা প্রি ইন্ডিপেন্ডেন্সের ওপর সমস্তটা আমরা পড়ি, এবং ইউনিট 5-এতে হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্সের ওপর সমস্ত কমিটি কমিশনগুলো রয়েছে। এবং সেকেন্ড পার্টেতে আমরা দেখতে পাই যে প্রেজেন্ট যে সিনারিও সেটার ওপর আমাদের, অর্থাৎ প্রেজেন্ট সিনারিও বলতে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের এসএসসি এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছি, তাই অবশ্যই আমাদের যেটা দেখতে হবে যে ওয়েস্ট বেঙ্গলের যে প্রেজেন্ট শিক্ষা ব্যবস্থা, যে সিনারিওটা রয়েছে সেই সিনারিওর ওপর আমাদের পড়তে হচ্ছে। এছাড়াও আমরা ইউনিট 6-এ কি দেখি যে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দুটো পার্টে ভাগ করা হয়েছে, যে পার্ট এতে ইন্ডিয়ান এডুকেটরদের সম্পর্কে বলা হয়েছে এবং পার্ট বিতে ওয়েস্টার্ন এডুকেটরদের সম্পর্কে বলা হয়েছে। ইউনিট 7টা আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে মাস মিডিয়া আছে, মাস মিডিয়া সম্পর্কে বলা হয়েছে। এছাড়াও মেন যেটা আমাদের ইউনিট 7-এর যেটা মেন ফোকাস পার্ট এতে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, এই দুটোকে ভিত্তি করে আলোচনা করা হয়েছে পার্ট এতে। এবং পার্ট বিতে আমরা মাস মিডিয়ার সম্পর্কে, যে এডুকেশনে কি কি মাস মিডিয়াগুলো রিলেট করে রয়েছে এডুকেশনেতে, সেই সম্পর্কে বলা হয়েছে। ইউনিট 8-এ কি আছে, মেন্টাল হাইজেনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, দুটো পার্টে ভাগ করা হয়েছে, সেই নিয়ে বিস্তারিত আছে। ইউনিট 9 অর্থাৎ ইভ্যালুয়েশন, মেজারমেন্ট, এই সমস্ত নিয়ে আলোচনা আছে। এবং লাস্ট ইউনিট 10 আমরা যদি দেখি তাহলে হচ্ছে যে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স, সেই নিয়ে আলোচনা করা হয়েছে। এটা গেল মূল হচ্ছে আমাদের 10টা ইউনিটকে দুটো করে পার্টে, প্রত্যেকটা ইউনিটকে দুটো পার্টেতে ভাগ করা হয়েছে। এবার চলো দেখি আচ্ছা, এখানে একটু কথা আমি বলে রাখি প্রথমে, যে আমি তো কোনো টপিক পড়াচ্ছি না, তো জাস্ট আমরা কোন এরিয়াটা বেশি করে পড়ব, কোন এরিয়াটা জাস্ট দেখে গেলেও হবে, এবং কোন এরিয়াগুলো আগামী দিনে যদি সিলেবাস চেঞ্জ হয়, এই সিলেবাস যদি না থাকে তাহলে সেগুলো ইনক্লুডেড হবে। জাস্ট এই হচ্ছে আমার আজকের ভিডিওতে মূল বিষয়। প্রত্যেকটা টপিক আলাদা আলাদাভাবে পড়ানো হবে। আজকে আমি কোনো পার্টিকুলার টপিক নিয়ে আলোচনা করছি না, শুধুমাত্র
ফোকাসিং এরিয়াগুলোকে আমি তুলে ধরছি। আমার পিপিটির মাধ্যমে চেষ্টা করেছি যে এরিয়াগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কোনো সেটাকে মাইন্ড ম্যাপ হোক সেই হিসেবে দেখানোর, যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। ফার্স্ট ইউনিট 1 কি আছে? ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, যেটা আমি প্রথমেই বললাম যে নেটের সিলেবাস অনুযায়ী আমাদের দুটো ফিলোসফি পড়তে হয়, ওয়েস্টার্ন ফিলোসফি এবং ইন্ডিয়ান ফিলোসফি, কিন্তু আমাদের এখানে ওয়েস্টার্ন ফিলোসফি পড়তে হবে। এবার এখানে একটা কথা বলি, আমাদের বাড়ি, একটা এক্সাম্পল দিচ্ছি, বাড়ি তৈরি করতে গেলে পিলার লাগে, পিলারের ওপর, সেই পিলার বা স্তম্ভের ওপর একটা বাড়ি দাঁড়িয়ে থাকে। তো ঠিক সেই রকমভাবে আমরা যদি দেখি এডুকেশনটাও তিনটে স্তম্ভের ওপর দাঁড়িয়ে। কি কি? ফিলোসফিক্যাল ফাউন্ডেশন, সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অ্যান্ড সোশিওলজিক্যাল ফাউন্ডেশন। আর এই তিনটে যে স্তম্ভের ওপর গোটা এডুকেশন সিস্টেমের একটা মানে এডুকেশনের স্তম্ভ দাঁড়িয়ে, সেই জায়গা থেকে ইউনিট 1 হচ্ছে ফিলোসফিক্যাল, ইউনিট 1 হচ্ছে ফিলোসফিক্যাল, ইউনিট 2 হচ্ছে সাইকোলজিক্যাল অ্যান্ড ইউনিট 3 হচ্ছে সোশিওলজিক্যাল। এই তিনটে স্তম্ভই আমরা পড়ব তিনটে ইউনিটের মাধ্যমে। নেক্সট আসছে, প্রথমেই আমাকে জানতে হবে আমরা যে সাবজেক্টটা নিয়ে পড়ছি সেই সাবজেক্টটার মূল যেটা কাকে বলে, এডুকেশন কাকে বলে, এবং এডুকেশনের সাথে জানতে হবে যে ফিলোসফি কাকে বলে, এবং এই ফিলোসফি আর এডুকেশনের মধ্যে, এই দুটোর মধ্যে সম্পর্ক কী। আমরা যে বলছি যে ফিলোসফিক্যাল এডুকেশন নিয়ে আমরা পড়ছি, এই যে আগেরটাতেই দেখো আগের এটাতেই দেখো ফিলোসফিক্যাল ফাউন্ডেশন, তো এডুকেশনের সাথেই তো রিলেট আছে না। তো তাই জন্যেই প্রথম ইউনিটকে পড়ার আগে, শুরুর আগে প্রথমে এডুকেশন কাকে বলে জানতে হবে, দেন আমাদের ফিলোসফি, তার অর্থ, তার নেচার, তার সাবজেক্ট ম্যাটার কী রয়েছে জানতে হবে। ঠিক সেম ওয়েতে এডুকেশন কাকে বলে, এখানে দেখো ন্যারো কনসেপ্ট, ব্রড কনসেপ্ট, সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থ শিক্ষা, এবং তার সাথে সাথে কি বৈশিষ্ট্য, কাজ মানে ফাংশন, প্রকৃতি, এই তিনটে জিনিস পড়তে হচ্ছে। এই প্রথমে একদম শুরুয়াতে যদি দেখি তাহলে এইটুকানি পড়তে হচ্ছে, এবং সেম ওয়েতে দর্শন, এবং এই দুটোর মধ্যে কি সম্পর্ক। নেক্সট চলে আসছি, যেটা আমি বললাম প্রথমেই যে আমাদের ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে বেশ কিছু ফিলোসফি পড়তে হচ্ছে, যেরকম মার্কসিজম, প্র্যাগমাটিজম, ন্যাচারালিজম, আইডিয়ালিজম। এই চারটে ফিলোসফির মধ্যে আমাদের যেটা মূল পড়তে হবে, প্রত্যেকটা ফিলোসফির হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়, তার হচ্ছে কি শিক্ষাদান পদ্ধতি ছিল, কি সেই ফিলোসফির হচ্ছে শিক্ষকের ভূমিকা কী ছিল, বা শিক্ষকের সাথে শিক্ষার্থীর সম্পর্ক কীরকম ছিল, কিভাবে কোন মেথডের সাহায্যে শিক্ষা দান করা হতো, এই সমস্ত, বা টিচারের রোল কী ছিল, এই প্রত্যেকটা পয়েন্টগুলো হচ্ছে প্রত্যেকটা ফিলোসফি বেস করে পড়তে হচ্ছে। মানে ধরে নাও ভাববাদের অর্থ, তার মূল প্রতিপাদ্য বিষয় কি বলা হয়েছে, এবং সেই ভাববাদেতে শিক্ষাদানের পদ্ধতি কী ছিল, শিক্ষকের ভূমিকা কী ছিল, বা শিক্ষার্থীর ভূমিকা কীরকম ছিল, কিভাবে এই সম্প্রদায় মানে অর্থাৎ ভাববাদেরা ক্ষেত্রে, এই সম্প্রদায়ের ক্ষেত্রে তাদের কি প্রভাব ছিল, তাদের মূল কি বক্তব্য ছিল, সেই বিষয়টাই জানতে হচ্ছে। এবং কারা কারা এই ভাববাদের সাপোর্টার ছিলেন, সাপোর্ট কারা কারা করেছিলেন, সেই নামগুলো, সেই দার্শনিকদের নামগুলো হচ্ছে জেনে রাখবে। প্রত্যেকটা দর্শনের ক্ষেত্রে সেম হবে, আমি আলাদা আলাদাভাবে কোনো পার্টিকুলার বলছি না, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমি বললাম। ভাববাদের ক্ষেত্রে সেমভাবে প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, তোমার মার্ক্সবাদ, এইগুলোর ক্ষেত্রেও সেম। অর্থ, মূল প্রতিপাদ্য বিষয়, শিক্ষাদানের পদ্ধতি কী ছিল, অর্থাৎ টিচিং মেথড কি ইউজ করা হতো, শিক্ষকের, টিচারের রোল কী ছিল, এবং তার সাথে সাথে প্রত্যেকটা দর্শনের
কারা সাপোর্টার ছিলেন, সাপোর্ট কারা কারা করতেন, কোন কোন দার্শনিকরা কোন কোন দর্শনটাকে সাপোর্ট করতেন, হ্যাঁ এই বিষয়টা কিন্তু মনে রাখবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট হচ্ছে পাঠ্যক্রম। পাঠ্যক্রমের ধারণা, কনসেপ্ট অফ পাঠ্যক্রম। এখানে বলে দিই কি চেঞ্জেস হতে পারে। দেখো, কনসেপ্ট অফ কারিকুলাম তোমাদের সিলেবাস অনুযায়ী আমাদের যেটা পড়তে হয় গতানুগতিক ধারণা বনাম আধুনিক ধারণা, প্রকৃতি বৈশিষ্ট্য, এটা হচ্ছে আমাদের পড়তে হয়। আমরা যদি দেখি ট্র্যাডিশনাল অ্যান্ড মডার্ন, এই দুটো কারিকুলামই আমরা সাধারণত দেখে থাকি। প্রথমে আগে জানতে হবে কারিকুলাম কাকে বলে। কেন জানতে হবে কারিকুলাম কাকে বলে? না, তার কারণ হচ্ছে আমরা যদি এডুকেশন সিস্টেমটাকে দেখি তাহলে কারিকুলাম, টিচার আর লার্নার, এই তিনটের বাইরে এডুকেশন সিস্টেম হতে পারে না। মানে টিচার থাকলো, কারিকুলাম থাকলো বা সিলেবাস থাকছে, কারিকুলামের একটা পার্ট সিলেবাস, কিন্তু আমি কাকে সেই পদ্ধতিটা বা আমি নলেজটা কাকে ডেলিভার করব, শিক্ষার্থীকে থাকতে হবে। তা একে অপরের পরিপূরক, একজন শিক্ষক, শিক্ষার্থী এবং পাঠ্যক্রম একে অপরের পরিপূরক। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কারিকুলাম কাকে বলে এটা তো জানতেই হবে। এবং এখানে কারিকুলামের সাথে যেটা জানবে সিলেবাস, সিলেবাসও তোমাদের এই যদি এসএলএসটি সিলেবাস দেখো সেখানে পার্টিকুলার পয়েন্ট ওয়াইজ নেই, বাট এখানে এক্সট্রা অ্যাড করে জেনে নেবে সিলেবাস কাকে বলে। কারিকুলাম এবং সিলেবাস এক বিষয়বস্তু নয়, পাঠ্যক্রম এবং সিলেবাসের কথা আমি বলছি। আচ্ছা, আরেকটা বিষয় বলে দিই কি আরও কি এক্সট্রা পড়বে এখানে। কারিকুলামের ক্ষেত্রে আমরা দুটো পার্ট দেখতে পারি, অর্থাৎ দু ধরনের টাইপ দেখতে পারি। কিন্তু কারিকুলামের আমরা যদি দেখি তাহলে অনেক টাইপ রয়েছে, লাইক এরকম হিডেন কারিকুলাম, নাল কারিকুলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে হিডেন কারিকুলাম কাকে বলে, নাল কারিকুলাম কাকে বলে, ঠিক আছে। এবং বা এইভাবে প্রশ্ন আসতে পারে যে কোন, যেটা দেখবে নেটের সিলেবাসে, তো যারা নেট পড়ছো এটার সাথে সাথে নেটের প্রিপারেশনও নাও, তারা জানবে যে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের বাইরে এই নাল কারিকুলামটা কিভাবে অর্জন করে, মানে সেই জ্ঞানটা, নাল কারিকুলামের যে জ্ঞানটা কিভাবে সে অর্জন করছে, সেটি কি পাঠ্যপুস্তকের মধ্যেই থাকে? না। নাল কারিকুলাম কি পাঠ্যপুস্তকের মধ্যেই থাকে? বাহ, হিডেন কারিকুলাম। ঠিক একইভাবে কারিকুলামকে আলাদা আলাদা পার্সপেক্টিভেতে ভাগ করা হয়, যেমন লার্নার সেন্ট্রিক কারিকুলাম, টিচার সেন্ট্রিক কারিকুলাম। এই যে কারিকুলামের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গিতে যে আলাদা আলাদা টাইপসগুলো রয়েছে, প্রত্যেকটা টাইপসকে পড়ে রাখবে। সেই প্রত্যেকটা টাইপস এই সিলেবাস অনুযায়ী ইনক্লুডেড নয়, বাট বিভিন্ন টাইপসগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা পড়ব। নেক্সট আসছে এই কারিকুলাম ফিলোসফিক্যাল বেস, অর্থাৎ দার্শনিক ভিত্তি এবং মনস্তাত্ত্বিক ভিত্তির ওপর কিন্তু দাঁড়িয়ে। যেটা আমি প্রথমেই বললাম, কিছু কিছু জিনিস থাকে যার পিলার থাকে, পিলার ছাড়া ওপরের বাড়িটা দাঁড়াতেই পারে না, ভেঙে যাবে। তো সেই পিলারটা হচ্ছে সেম এই সাইকোলজিক্যাল বেসড অ্যান্ড ফিলোসফিক্যাল বেসড। নেক্সট এখানে আমরা যেটা আরও আর একটা জিনিস, তোমাদের এটা সিলেবাসের মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে, যে প্রিন্সিপাল অর্থাৎ প্রণয়নের নীতি এবং স্তর, শিক্ষার্থী ও সমাজ সংক্রান্ত নীতি, স্টুডেন্ট অ্যান্ড সোসাইটি রিলেটেড, অ্যান্ড সংগঠন সংক্রান্ত নীতি, অর্গানাইজেশনাল, এই বিষয়টা দেখতে হবে। এই দুটো বিষয় দেখে রাখবে এবং তার যে স্টেপগুলো রয়েছে, স্তরসমূহগুলো রয়েছে, সেটাও হচ্ছে আমরা পড়ব। নেক্সট আসছে পাঠ্যক্রম মূল্যায়ন, কারিকুলাম ইভ্যালুয়েশন। কেন আমরা কারিকুলাম ইভ্যালুয়েশন করব? কারিকুলাম ইভ্যালুয়েশন করার অর্থটা এটাই যে একজন শিক্ষার্থী কি চাইছে, তার চাহিদা কি রয়েছে। প্রত্যেকটা শিক্ষার্থীর চাহিদা আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন হয়, এবং একটা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য সে যে চাহিদাটার, সে মানে
জানাচ্ছে সেই চাহিদা অনুযায়ী যদি কারিকুলাম না হয় তাহলে তার কিন্তু সর্বাঙ্গীন বিকাশ হবে না, সেই সর্বাঙ্গীন বিকাশে হচ্ছে বাধা সৃষ্টি করবে। তো তার জন্য কারিকুলাম ইভ্যালুয়েশন প্রয়োজন, যে যে কারিকুলামটা আমরা সেই শিক্ষার্থীকে সেখান থেকে নলেজ ডেলিভার করছি আদৌ কি সেটা তার বিকাশেতে সহায়তা করছে, তার কি চাহিদা সেখানে, সেই অনুযায়ী একটা কারিকুলাম তৈরি করা উচিত। তাই জন্য একই যদি গতানুগতিক আমরা কারিকুলামেতে পড়িয়ে আসি তাহলে শিক্ষার্থী অনুযায়ী যে ভিন্ন ভিন্ন শিক্ষার্থীদের মধ্যে চাহিদা সেটা কিন্তু ফুলফিল করা সম্ভব হবে না, এবং যখনই সেটা ফুলফিল হবে না সেই শিক্ষার্থীর বিকাশে বাধা সৃষ্টি করবে। তাই কারিকুলাম ইভ্যালুয়েশন প্রয়োজন, এবং এটার ধারণা, প্রকৃতি, পরিধি, উদ্দেশ্য, গুরুত্ব, পর্যায়, কী স্টেপে কারিকুলাম ইভ্যালুয়েশন হয় এবং তার মেথড, এটা জানতে হবে। এবং তার সাথে সাথে সহপাঠক্রমিক কার্যাবলী অর্থাৎ কারিকুলার অ্যাক্টিভিটিস এখন প্রত্যেকটা স্কুলে যদি দেখো প্রত্যেকটা স্কুলে একটা পিরিয়ডই বোধহয় থাকে যে কারিকুলার অ্যাক্টিভিটিস, নাচ হতে পারে, গান হতে পারে, তার ড্রয়িং হতে পারে। এখন তো বিশেষ করে এনসিসির একটা জায়গা এসছে, যে এনসিসির একটা ভূমিকা এসছে। তো এই ধরনের কারিকুলার অ্যাক্টিভিটি স্কুলের মধ্যে এখন বহুলভাবে প্রচলিত, এবং ছাত্রছাত্রীরাও খুব আনন্দ সহকারে এই কারিকুলার অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে। তো এটার সংজ্ঞা কি, প্রকারভেদ, কত রকমের কারিকুলার অ্যাক্টিভিটি রয়েছে এবং তার উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা। অবশ্যই প্রয়োজনীয়তা কেন, তার উদ্দেশ্য তো একটা আছেই, এবং প্রয়োজনীয়তাটা কেন রয়েছে তার কারণ একটা ছাত্রছাত্রী যখন সে তার এক্সট্রা অ্যাক্টিভিটিগুলোকে, মানে তার ভিতরে যেটা রয়েছে এক্সট্রা অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে সেগুলো ফুটে উঠছে, সে নিজেও বুঝতে পারছে যে তার মধ্যে কি স্কিল রয়েছে, এবং সেই কারিকুলার অ্যাক্টিভিটির মাধ্যমে সেই স্কিলগুলো প্রকাশ পায়, এবং তার সাথে সাথে শিক্ষার্থীর কিন্তু বিকাশও এটির মধ্যে জড়িত রয়েছে। এরপর চলে আসছি স্বাধীনতা ও শৃঙ্খলা। এই স্বাধীনতা কাকে বলে, তার প্রকারভেদ, শৃঙ্খলা কাকে বলে, এবং এই স্বাধীনতা এবং শৃঙ্খলার মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা দেখতে হচ্ছে। আশা করছি এতদূর বোঝার কোনো অসুবিধা হয়নি। যদি বোঝার কিছু অসুবিধা থেকে থাকে, এর মধ্যে এই গোটা ইউনিটের মধ্যে যেটা মেন জায়গাগুলো বললাম, যে কারিকুলামের যত টাইপ রয়েছে সমস্ত টাইপ দেখা, এবং তার সাথে সাথে কারিকুলার অ্যাক্টিভিটিসেরও যত টাইপ রয়েছে সেগুলো দেখা, এবং কারিকুলামের সাথে সিলেবাসকে আলাদাভাবে, কারিকুলাম আলাদা, সিলেবাস আলাদা, তো এই সিলেবাসকে আলাদাভাবে পড়া, সিলেবাস তোমাদের পাঠ্যাংশে মানে সিলেবাসের মধ্যে, মানে এসএলএসটি সিলেবাসের মধ্যে নেই, তো সেটাকেও ইনক্লুড করে পড়া। সেকেন্ড যেটা চ্যাপ্টার আসছে সাইকোলজি, এই সাইকোলজি সেকেন্ড ইউনিটের কোনো কিছু অংশই বাদ দেওয়ার মতো নয়, এবং এই অংশ থেকে প্রতি বছর বলাটা ভুল, আগের বছর 2025-এ দেখেছো কী ধরনের প্রশ্ন এসছে, যে প্রশ্নগুলো আমরা আশাই করি না, এবং শুধুমাত্র মুখস্থ করে গিয়ে সেই প্রশ্নগুলোকে অ্যাটেন্ড করা পসিবল নয়, খুব অ্যানালিসিস করে প্রশ্নগুলো মানে উত্তর দিতে হচ্ছিল, এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে দুটো অপশানের সাথেও যেন মনে হচ্ছে যে কোন অপশানটা সঠিক হবে। ঠিক আছে, গতানুগতিকভাবে যদি আমরা আগে 2016 যদি আমরা PYQ দেখি, 2016 PYQ আর হচ্ছে এই 2025-এর যে কোয়েশ্চেনের যে প্যাটার্ন সম্পূর্ণ ভিন্ন, এবং সেইভাবেই আমাদেরকে পড়তে হবে আগামী দিনে পরীক্ষার জন্য। তার কারণ এখন আর সেই মুখস্থবিদ্যা শুধু সাল একটা দিয়ে দিল, কয়েকটা সালের মধ্যে চুজ করতে দিল, আমি সালগুলোকে মুখস্থ করে গেলাম, দিয়ে আমি টিক দিয়ে চলে এলাম, হবে না। আমাদেরকে পড়তে গেলে প্রত্যেকটা কনসেপ্টকে ক্লিয়ার রাখা, এবং সেখান থেকে যদি ঘুরিয়ে প্রশ্ন আসে আমি যাতে সেই কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবেই অ্যানালিসিস করতে পারবো যে ঠিক কোনটা হবে সঠিক অ্যান্সার। তো সেক্ষেত্রে ইউনিট 2 সাইকোলজির যে পার্ট রয়েছে, এই পার্ট থেকে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না।
মানে আগের পার্টের অংশে যদি আমি বলি এটাকে কম পড়ো, এটাকে জাস্ট দেখে যাও, এটা ভীষণ ভালো করে পড়ো, কিন্তু এই ইউনিট 2তে কোনো কিছুই বাদ দেওয়া পসিবল নয়। প্রথমেই আমি বলে দিলাম ইনক্লুড হবে বাট কোনো বাদ যাবে না। বৃদ্ধি এবং বিকাশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দিয়ে শুরু হচ্ছে ইউনিট 2। বৃদ্ধি কাকে বলে, বিকাশ কাকে বলে, আলাদা আলাদা করে পড়বে এবং দুটোর যে ডিফারেন্স কি আছে সেটাও হচ্ছে ভালো করে পড়তে হবে। বৃদ্ধির কনসেপ্ট, ক্যারেক্টারিস্টিক্স এগুলো যেরকম পড়তে হচ্ছে, বিকাশের ক্ষেত্র তার ধারণা, তার বৈশিষ্ট্য এগুলো পড়তে হচ্ছে, এবং তার সাথে সাথে দুটোর যে তোমার ডিফারেন্স আছে সেটাও হচ্ছে আমাদের দেখতে হচ্ছে। এবং এখানে আমাদের সিলেবাস অনুযায়ী হিউম্যান ডেভেলপমেন্টের কথাই বলা হয়েছে, অর্থাৎ মানব বিকাশের কথাই বলা হয়েছে। এবার আমরা এবং এখানে বলে দিই প্রথমেই যেটা আমরা দেখব যে একদম হচ্ছে বাল্যকাল থেকে অ্যাডাল্ট যে সময় সেই স্টেজটাকে তুলে ধরা হয়েছে, অর্থাৎ মানব বিকাশের যে প্রত্যেকটা স্টেজ একদম ছোট থেকে একদম অ্যাডাল্ট অবধি সেই অংশগুলোকে ভালো করে দেখতে হবে। লেখা আছে আমার এই পিপিটির মাধ্যমে, আশা করছি বোঝা যাচ্ছে যে বৃদ্ধির ধারণা বৈশিষ্ট্য পড়তে হচ্ছে, বিকাশের ওদিকে ধারণা বৈশিষ্ট্য পড়তে হচ্ছে। এখানে মানব বিকাশের নীতিসমূহ, মানব বিকাশ সম্পর্কেই এখানে মেন তোমাদের যেটা সিলেবাস অনুযায়ী আছে, এবং বিকাশের যে স্তর সেই বিকাশের স্তর পড়তে হচ্ছে কীরকম, একেবারে দেখো ছোট থেকে বড় হচ্ছে, তীর কোন দিকে যাচ্ছে, ছোট থেকে একদম বড় হচ্ছে, মানে একদম তোমার বাল্যকাল থেকে একদম হচ্ছে অ্যাডাল্ট অবধি। নেক্সট আসছে মানব বিকাশের ক্ষেত্রসমূহ, অর্থাৎ কিছু ডাইমেনশন রয়েছে হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেই মানব বিকাশ কোন কোন বিকাশের ওপর হচ্ছে যে দাঁড়িয়ে রয়েছে। প্রথমেই যদি আমরা দেখি তাহলে দেখব দৈহিক বা শারীরিক বিকাশ, অর্থাৎ দৈহিক বা শারীরিক বিকাশ ছাড়া মানব বিকাশ অসম্ভব। সেকেন্ড আমরা যদি দেখি সঞ্চালনমূলক বিকাশ, অর্থাৎ সঞ্চালন একটা হচ্ছে আমাদের মানব বিকাশেরই পার্ট। দেন প্রাক্ষবিক বিকাশ, সামাজিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, নৈতিক বিকাশ, এগুলো হচ্ছে আমাদের মানব বিকাশের হচ্ছে ডাইমেনশন। কি কি আছে যেগুলো বললাম সেগুলোই দেখো, দৈহিক বিকাশ, সঞ্চালনমূলক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, সামাজিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ অ্যান্ড নৈতিক বিকাশ। বোঝা গেল? এই প্রত্যেকটা বিকাশ নিয়ে পুরোপুরি তৈরি হয় আমাদের মানব বিকাশ। নেক্সট, বুদ্ধির ধারণা ও তত্ত্বসমূহ। আমি এখানে যে কটা তোমাদের সিলেবাস অনুযায়ী থিওরিজগুলো রয়েছে সেই থিওরিজগুলোকে দুটো ভাগে ভাগ করে দিয়েছি। একটাকে রেখেছি ইন্টেলিজেন্সের ওপর, ইন্টেলিজেন্সের যে কনসেপ্ট অ্যান্ড থিওরিজ, আর একটা রয়েছে লার্নিং থিওরিজ, থিওরিজের শিখনের ওপর যে তত্ত্বগুলো রয়েছে সেই তত্ত্বগুলোকে আলাদা করেছি। এইভাবে, কারণ অনেক সময় আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা ভুলে যাই যে কোন তত্ত্বটা কার মধ্যে পড়বে, ইন্টেলিজেন্স থিওরির মধ্যে পড়বে নাকি লার্নিং থিওরির মধ্যে পড়বে, এটা একটা কনফিউশনের জায়গা তৈরি হয়। সেক্ষেত্রে ঠিক এইভাবে ছকের মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছি। দেখবে প্রথমেই যেটা আমাদেরকে পড়তে হচ্ছে বুদ্ধির ধারণা, প্রকৃতি, পরিধি। ইন্টেলিজেন্স কাকে বলে, তার প্রকৃতি কি, তার বৈশিষ্ট্য কি, এইটা আমাদেরকে জানতে হচ্ছে। এবং এই ইন্টেলিজেন্সের কি কি থিওরি পড়তে হচ্ছে দেখো, একটা হচ্ছে স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব। যখন প্রত্যেকটা থিওরি পড়বে অবশ্যই প্রবক্তাকে, ফাউন্ডারকে, সাল কত এবং তিনি কিসের ওপর পরীক্ষাটি করেছিলেন, মানে পরীক্ষা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা যেন থাকে। প্রথমেই হচ্ছে স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব, গিলফোর্ডের বুদ্ধি সংগঠন সংক্রান্ত তত্ত্ব, থার্স্টনের বহু উপাদান তত্ত্ব আর স্টার্নবার্গের ত্রিস্তরীয় তত্ত্ব। এই কটা থিওরিজ আমাদেরকে পড়তে হচ্ছে। এবং লাস্ট যেটা এই স্লাইডের মধ্যে দেখতে হচ্ছে যে বুদ্ধির অভিজ্ঞা, ইন্টেলিজেন্সের টেস্ট। টেস্টের ক্ষেত্রে এর বৈশিষ্ট্য, ক্লাসিফিকেশন, শ্রেণীবিভাগ করবে, বৈশিষ্ট্য পড়বে, আর হচ্ছে উপযোগিতা। কি
কি কেন প্রয়োজন, ইন্টেলিজেন্স টেস্টের কেন প্রয়োজন, তার উপযোগিতাটা পড়তে হচ্ছে। প্রত্যেকটা থিওরিকে কিন্তু আমি বারবার বলছি ভীষণ ভালো করে পড়বে, কারণ প্রত্যেকটা থিওরি থেকে প্রতি বছর প্রশ্ন আসে। যদি PYQ দেখো 2016তেও এসছে এবং 2025-এর ক্ষেত্রেও একইভাবে আমরা থিওরিজ থেকে কিন্তু প্রশ্ন পেয়েছি, তাই কোনো থিওরিকে বাদ দিয়ে যাবে তো নাই। এরপর যেটা পড়তে হচ্ছে ব্যক্তিত্ব এবং শিখন। ব্যক্তিত্বর ক্ষেত্রে পার্সোনালিটির ধারণা, প্রকৃতি, ক্যারেক্টারিস্টিক্স এগুলো দেখতে হচ্ছে, ধারণা, প্রকৃতি এবং বৈশিষ্ট্য দেখতে হচ্ছে, প্রকারভেদ এবং বিকাশ এবং সংলক্ষণ তত্ত্ব। সংলক্ষণ তত্ত্ব হচ্ছে ট্রেড থিওরি, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, স্টার মার্ক আমি দিয়ে দিলাম। দেন চলে যাচ্ছি শিখন। শিখনের ক্ষেত্রে কি কি আমরা পাই? পরিণমন, আগ্রহ, পেশনা, স্মৃতি, মনোযোগ। এটা হচ্ছে শিখনের, প্রথমে পড়বে শিখনের অর্থ, প্রকৃতি এবং ডাইমেনশন কি কি রয়েছে, এই ডাইমেনশনগুলো কিন্তু পড়তে হচ্ছে। আচ্ছা, এখানে রেখেছি যেটা আমি প্রথমেই বললাম যে ইন্টেলিজেন্স থিওরিকে যেভাবে আমি দেখিয়েছি ছকের মাধ্যমে যে ইন্টেলিজেন্স থিওরি কি কি পড়তে হচ্ছে, ঠিক সেম একইভাবে শিখনের তত্ত্বসমূহ অর্থাৎ লার্নিং থিওরি যেগুলো আমাদের রয়েছে সেগুলো আমাদের দেখতে হচ্ছে। থিওরিজ অফ লার্নিং অর্থাৎ শিখনের তত্ত্বসমূহ, এই শিখনের তত্ত্বসমূহকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। ঠিক এই রকম ছক আকারে যদি তোমরা পড়ো তাহলে আমার মনে হয়, আশা রাখি ভুল হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। আমরা সাধারণত একসাথে পড়ি বলে সমস্তটা একসাথে আমাদের গুলিয়ে যায়, কিন্তু আমরা যদি এই ধরনের ছক আকারে পড়ি আমরা ভুলে যাব না। শিখনের তত্ত্বসমূহ দুটো কি ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অনুবর্তনবাদ আর একটা হচ্ছে জ্ঞানমূলক। এই অনুবর্তনবাদের মধ্যে কোন কোন থিওরিগুলো পড়ছে, একটা থর্নডাইকের থিওরি যেটা প্রচেষ্টা ও ভুল তত্ত্ব, সেকেন্ড আসছে প্যাভলভ যা কিনা প্রাচীন অনুবর্তনবাদ, এবং লাস্ট থার্ড আসছে স্কিনার সক্রিয় অনুবর্তনবাদ। ঠিক সেম ওয়েতে জ্ঞানমূলক ক্ষেত্রে গেস্টাল তত্ত্ব আর হচ্ছে আমাদের ব্রুনারের উদ্ভাবনমূলক শিখন তত্ত্ব আমাদের পড়তে হচ্ছে। তাহলে এই ছকটা যদি আমরা কেউ মনে রাখি, প্রতিদিন যদি এই ছকটাকে যদি আমরা দেখি, তাহলে আমরা থিওরি কোথায় কি রয়েছে সেটা ভোলার চান্স 100% আমি বলতে পারি যে ভুলবে না। কিন্তু একসাথে যদি পড়ো ভুলে যাবে। এইভাবে খাতায় ছক ওয়াইজ পড়ো, এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট। যত মাইন্ড ম্যাপের মাধ্যমে পড়তে পারবে তত বেশি মনে থাকবে এবং প্রত্যেক দিন সেই মাইন্ড ম্যাপটাকে রিভাইজড করতে থাকো। নেক্সট আমরা থার্ড ইউনিটে চলে যাচ্ছি। ইউনিট 2তে সেভাবে আমি প্রথমেই বললাম কিছু বাদ দেওয়ার নেই, এক্সট্রা আরও থিওরিজ ইনক্লুড হতে পারে, কিন্তু কোনো থিওরিজ বাদ যাবে না বা কোনো অংশ বাদ যাবে না। এখানে ইউনিট 3 এর ক্ষেত্রে সোসিওলজির পার্ট। সোসিওলজির প্রথম অংশে যদি আমরা দেখি, প্রথম অংশ হচ্ছে সোশ্যাল মোবিলিটি রয়েছে, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন রয়েছে, এই বিষয়গুলো আমাদের পড়তে হচ্ছে। এবং প্রথমেই আমরা যেটা পড়ব, সোসিওলজি কাকে বলে। আমি সেকেন্ড হাফে ইউনিট 3 এর সেকেন্ড পার্টটাতে আমি পড়ে যাচ্ছি। সেকেন্ড পার্টটাই ভীষণ ইম্পর্টেন্ট এবং ফার্স্ট পার্টটাও জাস্ট দেখে যেও, যেরকম কি সোসিওলজি কাকে বলে অর্থাৎ সমাজতত্ত্ব, তার অর্থ, উৎপত্তি, পরিধি। নেক্সট যেটা আমাদের পড়তে হচ্ছে সমাজ ও সম্পর্ক, সোসাইটি অ্যান্ড রিলেশন, অ্যান্ড লাস্ট প্রধান মতবাদ ও শাখাসমূহ। এখানে এই যে পুরো বিষয়টা রয়েছে, আমরা সোসিওলজিটাকে দুটো গোষ্ঠীতে আমরা কিন্তু সামাজিক যে গোষ্ঠী সেটাকে দুটো ভাগে আমরা সোশ্যাল গ্রুপটাকে ভাগ করতে পারি, একটা মুখ্য গোষ্ঠী, একটা হচ্ছে গৌণ গোষ্ঠী। ওকে, এখানে যেটা পড়তে হবে, এখানে ওটা জাস্ট আমি যে প্রথম সাইডটা দেখালাম ইউনিট 3 এর ক্ষেত্রে সেটা জাস্ট দেখে যাও।
এমন নয় যে ওখান থেকে প্রচুর প্রচুর প্রশ্ন এসছে। অবশ্যই পিওয়াইকিউ দেখেই হচ্ছে যে একটা আমরা আইডিয়া করতে পারি যে কোথা কোথা থেকে প্রচুর প্রশ্ন আসছে আর কোন এরিয়াগুলো জাস্ট আমাদের দেখে গেলেই হবে। তো প্রথম যে এরিয়াটা দেখে গেলেই হবে, যেটা আমি ইউনিট 3 এর প্রথমটাতে আমি বললাম। এবার মেন যে জায়গাটা আসছে সোশ্যালাইজেশন অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, যেটা প্রথমে আমি বললাম যে সোশ্যাল মোবিলিটি আছে, নেক্সট পার্টেতেও আমি সেই জায়গাটায় ঢুকছি। সোশ্যালাইজেশন অবশ্যই পড়তে হবে। কাকে বলে, তার প্রকৃতি, শিক্ষা একটি সামাজিকীকরণ প্রক্রিয়া, এই সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে কোন সংস্থাগুলো ইনক্লুডেড রয়েছে, কি কি এজেন্সি রয়েছে, আর কি না সামাজিক পরিবর্তন সোশ্যাল চেঞ্জের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাই, তার অর্থ, তার প্রকৃতি, তার উপাদানসমূহ, যে এলিমেন্টসগুলো রয়েছে সেগুলো আমরা পড়ব। এবং এডুকেশন এবং এডুকেশনের সাথে এডুকেশন অ্যান্ড ডেমোক্রেসি, অর্থাৎ শিক্ষা এবং গণতন্ত্রের ক্ষেত্রে কি সম্পর্ক রয়েছে, এবং পরিবর্তনের মাধ্যম হিসেবে শিক্ষা, এডুকেশন অ্যাজ এ মিডিয়াম অফ চেঞ্জ, এডুকেশন অ্যাজ এ মিডিয়াম অফ চেঞ্জ, এই এরিয়াটাও ভালো করে পড়তে হচ্ছে। যেখানে আমি প্রথমেই বললাম, প্রথম দিয়েই শুরু করলাম ইউনিট 3তে, যে সোশ্যাল মোবিলিটি, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, এই এরিয়াগুলো ভীষণ ভালো করে পড়তে হবে। প্রথম এরিয়াটা জাস্ট আমরা দেখে যাব, কিন্তু তারপরের স্লাইড থেকে যে অংশগুলো আমি বলছি ভীষণ ভালো করে পড়তে হবে। যেরকম সোশ্যাল মোবিলিটির কনসেপ্ট থাকবে, সোশ্যাল মোবিলিটির কনসেপ্ট, টাইপ, কারণ কি কারণে সোশ্যাল মোবিলিটি হয়, তার ফ্যাক্টরগুলো কি কি আছে, এবং তার সাথে সাথে মোবিলিটি অ্যান্ড এডুকেশন এটার কি সম্পর্ক রয়েছে জানতে হবে। ঠিক সেম ওয়েতে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, স্তর বিভাজনের ক্ষেত্রেও তার কনসেপ্ট, তার মিনিং, নেচার, এলিমেন্ট এবং রিলেশনশিপ উইথ এডুকেশনে স্তর বিভাজন ও শিক্ষার সম্পর্ক কি রয়েছে, এবং এই স্তর বিভাজন আর হচ্ছে সামাজিক বিচলন, যেটাকে আমরা সোশ্যাল মোবিলিটি বলছি, সামাজিক বিচলন, এবং সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, যেটাকে আমরা স্তর বিভাজন বলছি, ভীষণ 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 ইম্পর্টেন্ট। তো এইটা ভালো করে দেখে যাবে। নেক্সট, আমাদের সাধারণ যদি শিক্ষার্থী দেখি, সাধারণ শিক্ষার্থী এবং আমরা দেখি যে কিছু পিছিয়ে পড়া সম্প্রদায় রয়েছে। সেই সম্প্রদায়গুলো কি কি? এসসি, এসটি, ওবিসি, এই সম্প্রদায় রয়েছে, যারা আমাদের নর্মাল শিক্ষার্থীদের সাথে কিছুটা পিছিয়ে পড়েছে। সেই শিক্ষার্থীদের জন্য গভর্নমেন্ট কি কি প্রকল্প নিয়েছে, কি কি স্কিম নিয়েছে, তৈরি করেছে, কি কি স্কিম তৈরি করেছে, কি কি প্রকল্পের উদ্যোগ নিয়েছে, কি কি স্কলারশিপ ব্যবস্থা তাদের জন্য চালু করা হয়েছে, তারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছে গভর্নমেন্টের কাছ থেকে, এই বিষয়গুলো, এবং তাদের জন্য সংবিধানে কি কি আর্টিকেল রয়েছে, আর্টিকেলগুলো ভীষণ ভীষণ ভালো করে পড়বে, যে কোন কোন আর্টিকেল সংবিধানে তাদের জন্য রয়েছে, এবং তার সাথে সাথে গভর্নমেন্ট তাদের জন্য কি কি স্টেপ নিয়েছে। এটা ভীষণ ভালো করে পড়তে হবে। এত ডিটেলস তোমাদের সিলেবাসে, এসএসটির পুরনো সিলেবাসে নেই, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই জায়গাটা ভাস্টভাবে দেখে যাও, এবং নারী শিক্ষার জন্য কি কি স্টেপ নেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, কি কি প্রকল্প গ্রহণ করেছে, এবং সেইগুলো আদৌ বাস্তবায়ন হয়েছে কিনা, এটা হচ্ছে এই ইউনিটের মেন যেটা পার্ট। যেটা আমি বললাম যে ইউনিট 3 এর সেকেন্ড পার্ট হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে নারী শিক্ষার সুযোগ, কি কি অপরচুনিটিস পেয়েছে ওমেন এডুকেশন, সাংবিধানিক সুরক্ষা, বিশেষ প্রকল্প, যেটা বলছি যে কি কি নীতি গ্রহণ করেছে, কি কি প্রকল্প নেওয়া হয়েছে, এবং এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ইকুয়ালিটি, অর্থাৎ ক্ষমতায়ন ও সমতা, এই নিয়ে কি গভর্নমেন্ট স্টেপ নিয়েছে। এবং ঠিক তার নিচেই দেখো প্রতিবন্ধীদের সুযোগ, অর্থাৎ ডিসেবল যে চাইল্ড রয়েছে তাদের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা গভর্নমেন্ট
নিয়েছেন। ইনক্লুসিভ এডুকেশন, স্পেশাল এডুকেশন আছে, ইনক্লুসিভ এডুকেশন আছে। ইনক্লুশনের ক্ষেত্রে কি কি উদ্যোগ নিয়েছে গভর্নমেন্ট সেই ডিসেবল চাইল্ডদের জন্য, তারা আদতেও সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে কিনা, বাস্তবায়ন হয়েছে কিনা, সেই পুরো বিষয়টা দেখতে হবে। তপশিলি জাতি, এসসি, উপজাতিদের এসটি জন্য কি কি অপরচুনিটিসগুলো রয়েছে, রিজার্ভেশন যেটা আমরা দেখে থাকি, রিজার্ভেশন, স্কলারশিপ অ্যান্ড হোস্টেল ফেসিলিটি, তাদের জন্য হোস্টেল ফেসিলিটির ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কি কি স্কলারশিপ রয়েছে, প্রত্যেকটা স্কলারশিপের নাম, বয়স্ক নিরক্ষরদের সুযোগ, অ্যাডাল্ট লার্নার্সদের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা পাচ্ছে তারা, সাক্ষরতা কর্মসূচি অর্থাৎ লিটারেসি স্কেল কীরকম রয়েছে, এছাড়া লাইফ লং লার্নিং অর্থাৎ বয়স্ক শিক্ষার্থীদের জন্য জীবনব্যাপী শিক্ষা, এই জীবনব্যাপী শিক্ষা কতটা বাস্তবায়ন হয়েছে, দক্ষতা উন্নয়ন, স্কিল ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো বয়স্ক নিরক্ষরদের সুযোগের ক্ষেত্রে দেখতে হচ্ছে। আর কি অনগ্রসর শ্রেণী, ওবিসি, সংখ্যালঘু, তাদের ক্ষেত্রে কী কী অপরচুনিটি আছে এবং শিক্ষা প্রতিষ্ঠান, তাদের আলাদা করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কতটা কি সহায়তা করেছে গভর্নমেন্ট, আর্থিক সহায়তা কীরকম আছে, এবং সাংস্কৃতিক অধিকারের দিক থেকে তারা কতটা একইভাবে এগিয়ে নাকি তারা পিছিয়ে আছে এখনো পর্যন্ত, এই বিষয়টা দেখতে হচ্ছে। গ্রাম বনাম শহরের বাসিন্দাদের শিক্ষা সংক্রান্ত সমস্যা, এটা আমরা বহুভাবে বিভিন্নভাবে যেটা আমরা ফেস করে থাকি, ইন্টারনেট, যেটা এখানে একটু বলে দিই যে কোভিডের পর থেকে আমরা গুগল মিটে ক্লাস করেছি, জুমে ক্লাস করেছি, বিভিন্ন অ্যাপেতে আমরা ক্লাস করতে পেরেছি। তো সেক্ষেত্রে আমাদের শহরাঞ্চলে যদি তোমরা দেখো যে ইন্টারনেটের পরিষেবাটা খুবই ভালো, কিন্তু আমরা যদি গ্রামাঞ্চলের দিকে যাই, গ্রামাঞ্চলে দেখবে ইন্টারনেটের পরিষেবা কিন্তু সেভাবে ভালো নয়, এবং যার ফলে শিক্ষার্থীরা একই শহরাঞ্চলের শিক্ষার্থীদের মতো কখনোই ওই ফ্লুয়েন্সিতে ক্লাস করতে পারে না। শুধু তাই নয়, তাদের আর্থিক জায়গাটাও সেইভাবে সচ্ছল নয় যে প্রত্যেকে বাড়িতে ওয়াইফাই নেবে দিয়ে সে ইন্টারনেট চালিয়ে হচ্ছে, ইন্টারনেটের সাহায্যে হচ্ছে যে সে ক্লাস করবে, সেই সামর্থ্যটাও নেই। অবশ্যই গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলের যে শিক্ষার্থী, তাদের মধ্যে একটা ফারাক দেখা যায়। এই ফারাকের ক্ষেত্রে কি কি পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার কি, শিক্ষক স্বল্পতা এবং ডিজিটাল বিভাজন, এই যেটা আমি এই মুহূর্তে বললাম যে একইভাবে একই সুযোগ সুবিধা শহরাঞ্চলের শিক্ষার্থীরা যেভাবে যতটা সচ্ছলতার সাহায্যে পায়, ঠিক একইভাবে ওই সুযোগ সুবিধা গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা কিন্তু পায় না। তো সেই দিকেও কতটা কি এগিয়ে আছে বা কতটা কি পিছিয়ে আছে, এই জায়গাগুলোকে ফোকাস করা। এবং অবশ্যই এখানে যেটা আর্টিকেল যেগুলো রয়েছে তোমার এসসি এসটি ওবিসির ক্ষেত্রে, এই সংবিধানে যে কটা আর্টিকেল এই সম্প্রদায়গুলোকে নিয়ে রয়েছে, প্রত্যেকটা আর্টিকেলকে পড়া। নেক্সট ইউনিট 3 কমপ্লিট। ইউনিট 3 এর সেকেন্ড পার্ট ভীষণ ইম্পর্টেন্ট, আর ফার্স্ট পার্টের মধ্যে সোশ্যাল মোবিলিটি, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সোশ্যাল চেঞ্জ, এইগুলোকে দেখলেই হবে। ইউনিট 4-এতে আমরা প্রথমেই যেটা দেখব যে একদম প্রি ইন্ডিপেন্ডেন্সের ঠিক সেই সময়টা কি কি কমিটি কমিশন আছে, এবং তারও আগে যেটা আমরা দেখব বৈদিক যুগ, ব্রাহ্মণ্য যুগ। বৈদিক যুগে কি শিক্ষা ব্যবস্থা ছিল, ব্রাহ্মণ্য যুগে কি শিক্ষা ব্যবস্থা ছিল, বৌদ্ধ যুগে কি শিক্ষা ব্যবস্থা ছিল, এবং সেমভাবে ইসলামিক যুগে কি শিক্ষা ব্যবস্থা ছিল। এই পুরো বিষয়টা আমাদের প্রথম পার্টটা, মানে ইউনিট 4-এর পার্ট এটা পুরো কভার করছে, এবং ইউনিট 4-এর হচ্ছে পার্ট বিতে যেটা আমরা দেখব যে প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডের ক্ষেত্রে যে সমস্ত কমিটি কমিশনগুলো হয়েছিল, যেরকম লাইক হান্টার কমিশন আছে,
এছাড়াও আমরা যদি দেখি যে শ্রীরামপুর ত্রয়ীর পোর্শনটা আমরা পড়ব, যে তিনজন শ্রীরামপুর ত্রয়ীর নাম, এবং তার সাথে হচ্ছে যে মিশনারি যে স্কুল হয়েছিল, সেই মিশনারি স্কুল কেন হয়েছিল, কি উদ্দেশ্যে হয়েছিল, তাদের লক্ষ্য কী ছিল, এই সমস্ত এরিয়াটা দেখব। এবং তার সাথে মেকলে মিনিট, উডের ডিসপ্যাচ, এই অংশগুলো আমরা পড়ব। জাস্ট আমি শর্টে প্রথমটা একটা সামারাইজ করে দিলাম, দেন এবার আমি ইউনিটে ঢুকছি। প্রথমেই যেটা বললাম, আচ্ছা এখানে একটা বলে রাখি যে ভীষণভাবে গুলিয়ে যায় যে কোন পিরিয়ডটা কার পর। তো সিকোয়েন্স ওয়াইজ যদি মনে রাখো এই তাহলেই মনে থাকবে, না হলে আগে পরে হয়ে যেতে পারে, সালেরও গণ্ডগোল হতে পারে। প্রথমেই আমরা যেটা পড়ব বৈদিক যুগ, এবং তারপর আমরা পড়ব ব্রাহ্মণ্য যুগের শিক্ষা। বৈদিক যুগের ক্ষেত্রে আমরা দেখব কি যে সেই বৈদিক যুগেতে শিক্ষকের ভূমিকা কী ছিল, ছাত্র এবং শিক্ষকের মধ্যে সম্পর্ক কী ছিল, এবং সেই সময়কার শিক্ষকরা যে পাঠ্যক্রম পড়াতেন সেই পাঠ্যক্রম কীরকম ছিল, তাদের টিচিং মেথড কীরকম ছিল, কোন সময়তে ছাত্রছাত্রীরা সেই সময়তে ভর্তি হতো, সেই বয়স সীমাটা কত কী ছিল, এবং তার সাথে সাথে সেই সময়কার শিক্ষা ব্যবস্থার ধারণা, বৈশিষ্ট্য, প্রকৃতি, এই পুরো বিষয়টা আমাদের আয়ত্তে থাকতে হবে, মানে এই করা। এবং তার সাথে শিক্ষকের ভূমিকা, অর্থাৎ টিচার রোলটা কি প্লে হতো, কি ধরনের টিচার রোল প্লে হতো। তো এই পুরো বিষয় নিয়েই হচ্ছে আলোচনা। প্রথমেই হচ্ছে বৈদিক যুগের শিক্ষা। বৈদিক যুগের শিক্ষায় যেটা আমি বললাম, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক, টিচার স্টুডেন্ট। শিক্ষালয়, কোন ধরনের শিক্ষালয়তে ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা পড়তো। নেক্সট, এবং যে শিক্ষালয়ে পড়তো সেই শিক্ষালয় সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করতে হবে, মানে বিস্তারিতভাবে জানতে হবে। যদি আমি বলি যে গুরুকুল সম্পর্কে জানতে হবে, গুরুকুল প্রথা সম্পর্কে জানতে হবে, কোন বয়সেতে হচ্ছে ছাত্রছাত্রীরা মানে ছাত্ররা বা শিক্ষার্থীরা গুরুকুলে প্রবেশ করত, সেখানকার কী নিয়মকানুন ছিল, বিস্তারিত জানতে হচ্ছে। এছাড়া কনসেপ্ট, ফিচার্স, ধারণা এবং বৈশিষ্ট্য। আচ্ছা তার আগে বলি, অনেক বেশি কি আমি ইংলিশ বলে ফেলছি, মানে এসএসটি বাংলায় এখানে আমি দুটো বোথ এতেই দিয়েছি, বাংলা ইংলিশ বোথেতেই রেখেছি, মানে দুটোতেই আমি বলার চেষ্টা করছি। আশা করছি বোঝা যাচ্ছে, এখানে কোনো বোঝার অসুবিধা নেই। খুব মানে যেহেতু সিলেবাস সকলের জানা, ইনক্লুডেড পার্ট হয়তো আমি জাস্ট যেগুলো খুব বিস্তারিত পড়তে হবে সেটা আলোচনা করছি, এবং জাস্ট কোন অংশটা দেখে গেলেও হবে সেই অংশটা বলে দেওয়া, এবং তার সাথে কোন জায়গাগুলো ইনক্লুড হতে পারে সেই জায়গাগুলোকেও হচ্ছে বলে দেওয়া। আশা রাখি অসুবিধা হচ্ছে না। অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমি বলে দেবো, সেই জায়গাটা রিপিটেড আমি আলোচনা করে দেবো। এরপর যেটা আসছে ব্রাহ্মণ্য যুগের শিক্ষা, একই সেম ওয়েতে, আলাদা করে আর আমি ভাঙছি না। সেখানে হচ্ছে শিক্ষক টিচার এবং স্টুডেন্টের মধ্যে শিক্ষক ছাত্র কী সম্পর্ক রয়েছে, শৃঙ্খলা বা মানে ডিসিপ্লিন কি রয়েছে সেখানকার, পাঠ্য বিষয়, বৃত্তি শিক্ষা এখানে ভীষণ ইম্পর্টেন্ট, এবং শিখন পদ্ধতি, লক্ষ্য, দৈনন্দিন জীবনচর্চা। এবং এখান থেকেই একটা যেটা বিষয় যে সমাবর্তন প্রথা, সমাবর্তন, মূল্যায়ন এবং এর ত্রুটি যা আছে সেটাও আলোচিত মানে পড়তে হচ্ছে। এবং ঠিক সেম ওয়েতে এখানে দেখা যায় যে বৈদিক যুগে নারী শিক্ষার একটা ভূমিকা ছিল, তাই নারী শিক্ষা সম্পর্কে পড়তে হয়, আমাদের জানতে হবে, এবং সেই সময় নারী শিক্ষার ভূমিকাটা কি ছিল, এবং তার সাথে সাথে সেই সময় পরীক্ষা ব্যবস্থাও কীরকম ছিল, কিভাবে পরীক্ষা মানে হতো সেই সিস্টেমটাও জানতে হচ্ছে। একইভাবে বৌদ্ধ যুগের শিক্ষা এবং ইসলামিক শিক্ষা, ইসলামিক শিক্ষার ক্ষেত্রেও নারী শিক্ষা, শিক্ষার্থী শিক্ষক সম্পর্ক, প্রকৃতি, উদ্দেশ্য, তার ত্রুটি কী আছে, ভারতে ইসলামিক শিক্ষার অবদান কী রয়েছে,
ত্রুটি এইটা জানতে হচ্ছে। এবং পরীক্ষা ব্যবস্থা, প্রত্যেকটারই পরীক্ষা ব্যবস্থা কীরকম কী সিস্টেমে চলতো সেটা জানতে হচ্ছে। ঠিক একইভাবে বৌদ্ধ যুগের শিক্ষার ক্ষেত্রে জনশিক্ষা ভীষণ ইম্পর্টেন্ট দেখবে, এবং নারী শিক্ষা কোন কোন যুগেতে বেশি হাইলাইট হয়েছিল, বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল নারী শিক্ষাকে, সেটা জেনে রাখবেন। নেক্সট যেটা আসছে সেকেন্ড পার্টে আমি চলে যাচ্ছি ইউনিট 4-এর, যেটা হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী তিনজনের নাম, এবং তার সাথে সাথে মিশন পরিচালিত বিদ্যালয়, এবং সেই মিশন পরিচালিত বিদ্যালয়ের পরেই আমরা যেটা দেখি যে উচ্চশিক্ষার জন্য শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা হয়। উচ্চশিক্ষা ও শ্রীরামপুর কলেজ কত সাল জেনে রাখবেন। সনদ আইনের ক্ষেত্রে প্রাচ্য এবং পাশ্চাত্যের যে দ্বন্দ্ব, এবং তারই সাথে সাথে অ্যাডামের রিপোর্টের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এবং তারপরে যেটা দেখি ম্যাকলে-মিনিটের সাথে যেটা আমরা দেখি যে ম্যাকলের মন্তব্য, বেন্টিংয়ের যে সিদ্ধান্ত ছিল এবং তার সমালোচনা, যেখানে আমরা চুঁইয়ে পড়া নীতি ও বা শিক্ষা তত্ত্বকে তুলে ধরছি। চুঁইয়ে পড়া নীতি কত সালে কবে প্রবর্তন হয়েছে সেটা জানবেন। এবং এরই সাথে উডের ডেসপ্যাচ, এখানে লেখা নেই বাট পড়বেন, উডের ডেসপ্যাচ পরে হয়তো স্লাইডে আছে। আচ্ছা, এখানে যেটা এক্সট্রা আমি দেওয়ার চেষ্টা করেছি, ইউনিভার্সালাইজেশন অফ প্রাইমারি এডুকেশন, প্রারম্ভিক শিক্ষার সর্বজনীনতা, এটা পড়তে হবে। এটার সমস্যা প্রথমে আগে যদি দেখি যে কি সমস্যাটা হচ্ছে নিরক্ষরতা ও লক্ষ্য পূরণে বাধা। এটার জন্য তৈরি হয়েছে নীতি কমিশন, অর্থাৎ হচ্ছে শিক্ষা কমিশন, জাতীয় শিক্ষানীতি 1986, 1992, এবং এরও আগে আপনারা দেখবেন 1968, 1986 এবং 1992। ঠিক এটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই পদক্ষেপ থার্ড, যেখানে সর্বশিক্ষা অভিযান SSA কত সালে প্রতিষ্ঠিত হয়, SSA মানে গৃহীত হয়েছে বা উদ্যোগ নেওয়া হয়েছে, SSA কেন নেওয়া হয়েছে, এবং সেই লক্ষ্যটা কি ছিল না সম্ভাব্য সমাধান ও সর্বজনীন প্রারম্ভিক শিক্ষার ধারণা, এবং কতটা সেটা বাস্তবায়ন হয়েছে কিনা সেটাও জেনে রাখা। নেক্সট, হান্টার কমিশন। এখানে আমি হান্টার কমিশনে যাওয়ার আগে একটু বলে রাখি, প্রি ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে কতগুলো কমিশন আমরা পড়বো, এখানে কমিটি কমিশন পড়বো, তার মধ্যে হান্টার কমিশন আমরা দেখব। এবং এই যে উডের ডেসপ্যাচ, যেটা আমি আগের স্লাইডেতে বললাম, উডের ডেসপ্যাচ পড়বেন, হান্টার কমিশন। এক্ষেত্রে আমরা যেটা বলবো যে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা, শিক্ষক শিক্ষণ এবং বিশেষ শিক্ষা, এই প্রত্যেকটা ক্ষেত্রে কমিশনের লক্ষ্য, দেশজ শিক্ষা, প্রেক্ষাপট, শিক্ষার উদ্দেশ্য এবং কি সুপারিশ করেছে, এইটুকানি দেখলেই হবে। যদি পারেন তাহলে প্রি কলোনিয়াল পিরিয়ড এগুলোকে ডিফারেন্স করে দেখতে পারেন। যদি দেখে রাখেন সেটা আমি বলবো আপনাদের জন্য ভীষণই ভালো। মানে প্রি কলোনিয়াল, প্রি ইন্ডিপেন্ডেন্স, এইগুলোকে আলাদা আলাদা প্রত্যেকটা পার্ট করে আপনারা দেখতে পারেন। মানে দেখলে নিজেদের স্বার্থে মানে অনেকটা জানা থাকলে তো অসুবিধা তো কিছু নেই। এরপর যেটা আমরা পড়ব যে কার্জন রিপোর্ট, তার সুপারিশ কি আছে, কার্জেনের যে শিক্ষা সংস্কার তার সুপারিশ কি, ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন এবং লর্ড কার্জেনের যে শিক্ষানীতি, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন কবে গঠিত হয়েছিল,
কেন গঠিত হয়েছিল, 1902-তে গঠিত হয়েছিল, কেন গঠিত হয়েছিল, এবং তার সাথে যেটা আমরা পড়ব স্যাডলার কমিশন। স্যাডলার কমিশনের ক্ষেত্রে স্যাডলার কমিশনের অপর নাম কি, এই ধরনের প্রশ্ন আসতে পারে। আমরা জানি যে যেহেতু আমাদের এমসিকিউ, তাই এমসিকিউতে এই ধরনের প্রশ্ন আসতেই পারে। স্যাডলার কমিশন আমি পড়ছি, কিন্তু স্যাডলার কমিশনের হচ্ছে অপর নাম কি? স্যাডলার কমিশনের অপর নাম হচ্ছে কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন, 1919। এবং এটার ক্ষেত্রেই যেটা আমরা দেখব মাধ্যমিক শিক্ষা, বিশ্ববিদ্যালয় শিক্ষা, তার মূল্যায়ন, এবং তার সাথে সাথেই সার্জেন্ট রিপোর্ট এবং সুপারিশ, অবদান এবং বাস্তবিকরণ। গেল হচ্ছে ইউনিট 4। এরপর আসছে ইউনিট 5। ইউনিট 5-এ হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড। পোস্ট ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে কতগুলো কমিটি কমিশন আমি দেখব। কি কি না, রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন। এই রাধাকৃষ্ণন কমিশনের মধ্যে কোন জায়গাটাকে আমি হাইলাইট করছি? উচ্চশিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষার মাধ্যম, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, পরীক্ষা পদ্ধতির সংস্কার এবং সীমাবদ্ধতা। ঠিক একইভাবে দেখো মুদালিয়ার কমিশনে কোন কোন এরিয়াটা আমি দেখছি? মাধ্যমিক শিক্ষার কাঠামো, চরিত্র গঠন, নারী শিক্ষা ও সহশিক্ষা, শিক্ষকের উন্নতি, নির্দেশনা, পরামর্শদান, ত্রুটি। প্রত্যেকটা কমিটি কমিশন কোন জায়গাটাকে বেশি ফোকাস করেছে? স্কুল এরিয়াকে ফোকাস করেছে নাকি ইউনিভার্সিটি এরিয়াকে ফোকাস করেছে, সেটা মাথায় রাখতে হবে। এবং এরপর যেটা আমি দেখব কোঠারি কমিশন, 1964-66 সালগুলো সিকোয়েন্স ওয়াইজ যদি লিখে রাখো, লিখে যদি পড়ো, তাহলে আমি বলবো যে সেটার ক্ষেত্রে অনেক বেশি মানে মনে রাখার ক্ষেত্রে সুবিধাজনক। শিক্ষা লক্ষ্য সমূহ, স্কুল কমপ্লেক্স কনসেপ্ট, এবং এখানে আমরা যেটা দেখি 10+2+3 অর্থাৎ হচ্ছে মাধ্যমিক শিক্ষা, অর্থাৎ দশম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক শিক্ষা, তারপর 2 মানে হচ্ছে ক্লাস 11-12, এবং তারপর 3 মানে হচ্ছে কলেজ লেভেলে গ্র্যাজুয়েশনের যে 3টে আমরা বছর, সেটা আমরা দেখতে পাই। এখানে শিক্ষার নতুন রূপের ক্ষেত্রে কি বিদ্যালয়ের পাঠ্যক্রম, কি ধরনের বিদ্যালয়ের পাঠ্যক্রম এর কথা বলেছিলেন তারা, এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় পুনর্গঠন এবং টিচার ট্রেনিংয়ের ক্ষেত্রে কি কি তারা স্টেপ নিয়েছিল। এবং এখানেই এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতির মূল ভিত্তির ও রূপরেখা হিসেবে 1968-কে আমরা কিন্তু ফোকাস করব। নেক্সট যেটা আসছে এনপিই 1986 জাতীয় শিক্ষানীতি। আমরা প্রত্যেকটা শিক্ষানীতি পড়বো, এবং এখানে ইনক্লুডেড পার্ট এনইপি 2020ও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সেখানে আমরা দেখব এনইপি 2020-র ক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে এনইপি 2020 কি কি রেকমেন্ডেশন করেছেন, কলেজের ক্ষেত্রে কি কি রেকমেন্ডেশন রয়েছে, এবং তাদের যে রেকমেন্ডেশনগুলো বিভিন্ন ক্ষেত্রে রয়েছে, স্কুল এবং কলেজ, ইউনিভার্সিটির ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রগুলোকে আমাদের দেখে রাখতে হবে। এখানে হচ্ছে 12টি চ্যাপ্টার। এনপিই 1986 জাতীয় শিক্ষানীতির 12টি চ্যাপ্টার, মূল বৈশিষ্ট্য, সমতা বিধানের শিক্ষা, এবং দেখা যাচ্ছে কন্টেম্পোরারি ইস্যু, এই বিষয়টুকু আমরা জানছি। এখানেই আমরা যেটা আরও দুটো কমিটি জানবো, যেটা হচ্ছে রামামূর্তি কমিটি আর হচ্ছে মিত্র কমিশন, এবং তার সাথে সাথে POA 1992 অর্থাৎ অ্যাকশন প্ল্যান সম্পর্কে জানবো। এছাড়াও শিক্ষানীতি আমরা এনপির যেটা 1992-এ যেটা হচ্ছে রিভাইজড ভার্সন, সেটাও আমাদেরকে জানতে হচ্ছে, এবং তার সাথে সাথে ইনক্লুডেড 2020 এনইপি 2020 আমাদেরকে জানতে হচ্ছে, এটাও আমাদের পড়তে হবে। ইনক্লুডেড সিলেবাসে নেই, বাট ইনক্লুড হচ্ছে। এনইপি 2020 নিয়ে যাবতীয় যা রয়েছে সবটা হচ্ছে জানতে হবে। এই 2025-এ যারা পরীক্ষায় বসেছেন তারা দেখবেন 2020 নিয়ে প্রশ্ন ছিল, তাই বর্তমানেতে আমাদের পড়তে গেলে 2020 আমাদের জাতীয় শিক্ষানীতি পড়তেই হচ্ছে। নেক্সট আসছে
প্রেজেন্ট সিনারিও, আমরা প্রেজেন্ট সিনারিও যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের এসএসসি এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছি, তাই অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের যে প্রেজেন্ট সিনারিও সেটা সম্পর্কেই আমরা জানবো। প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, এবং এখানে যেটা ফোকাস, এই যেটা আমি লিখেই দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের যে প্রেজেন্ট সিনারিও সেটা, তার সেই প্রেজেন্ট সিনারিও প্রাথমিক শিক্ষা প্রশাসন অর্থাৎ প্রাইমারি অ্যাডমিন অ্যান্ড সেকেন্ডারি অ্যাডমিন, মাধ্যমিক শিক্ষা প্রশাসন, তার শর্ট ফর্ম দিয়ে দিয়েছি WBBSE, ফুল ফর্ম প্রত্যেকে মুখস্থ করবেন। মাধ্যমিক শিক্ষা প্রশাসনের ক্ষেত্রে অর্থাৎ সেকেন্ডারি অ্যাডমিনের ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষা প্রশাসন প্রাইমারি অ্যাডমিনের ক্ষেত্রে WBBPE, এটার ফুল ফর্মও প্রত্যেকে দেখবেন। এরপর আসছে ইউনিট 6। ইউনিট 6কে আমরা যদি দুটো ভাগে ভাগ করি তাহলে পার্ট এতে আমরা পাচ্ছি যে ইন্ডিয়ান যে সমস্ত এডুকেটররা রয়েছেন, এবং ঠিক সেম ওয়েতে ইউনিট 6-এরই পার্ট বিতে আমরা পাচ্ছি ওয়েস্টার্ন এডুকেটরদের সম্পর্কে ধারণা। এই ইউনিট সম্পর্কে বেশি কিছু বলার নেই, কারণ এখানে সবটাই হচ্ছে যে মনে রাখার বিষয়, তাই আমি বলবো ছক ওয়াইজ মনে রাখাটাই সব থেকে শ্রেয়। প্রথমেই যেটা আমরা দেখে নেব, জাস্ট একটা ওভারলুক আমি দিয়ে দিচ্ছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের টিচার ট্রেনিং, প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন, বর্ণ পরিচয়, কত সালে বর্ণ পরিচয় তিনি আবিষ্কার করছেন, এবং তার সাথে ওমেন্স এডুকেশন এবং সোশ্যাল রিফর্মার, এই জায়গাগুলোকে ফোকাস করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ক্ষেত্রে। স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে ফিলোসফি, স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনায় ফিলোসফির কি, এবং শিক্ষার অর্থ কি, শিক্ষার লক্ষ্য কি, যেখানে উনি ম্যান মেকিং এডুকেশনের কথা বলেছেন সেই ভূমিকাটা আমাদের দেখতে হবে। ভোকেশনাল এডুকেশনের কথা বলেছেন যে শুধুমাত্র প্রথাগতভাবে শিক্ষা দিলেই একটা শিক্ষার্থীকে তার কখনোই সর্বাঙ্গীন বিকাশ হয় না, তাকে ভোকেশনাল ট্রেনিং দিতে হবে যাতে সে জীবিকা মানে নিজের জীবিকাটা নিজে করতে পারে। এছাড়াও কি ওমেন্স এডুকেশনের কথা বলা হয়েছে, আর জনশিক্ষা অর্থাৎ মাস এডুকেশনের কথা তিনি বলেছেন। তো এই জায়গাগুলো দেখো, প্রথমেই আমি বলে রাখি, এই মনীষীরা যারা রয়েছেন বা যে সমস্ত এডুকেটররা রয়েছেন তাদের এই কটা পয়েন্ট পড়লে হয়তো মানে আমি তাদের সম্পর্কে সবটা জানতে পারছি না, কিন্তু আমাকে ভাবতে হবে পরীক্ষার পার্সপেক্টিভে আমার কি এরিয়াগুলো ফোকাস পড়তে হবে। কারণ যে কোনো ক্ষেত্রে যে কোনো টপিকই আমরা যখন পড়ি, সামান্য ওইটুকানি পড়ে আমরা সব কিছু যে জেনে ফেলতে পারছি তা নয়, কিন্তু আমাকে মাথায় রাখতে হবে পরীক্ষায় পাশ করতে গেলে আমাকে স্মার্ট ওয়েতে পড়তে হবে, এবং সেই স্মার্ট ওয়েতে কতটুকু পড়লে আমার যথেষ্ট, এই মানে যে পরীক্ষাটাতে বসছো সেই পরীক্ষার জন্য সেটাকে ফোকাস রাখতে হবে। তাই এই পয়েন্টগুলোকে, যে পয়েন্টগুলোকে আমি হাইলাইট করেছি মনীষীদের ক্ষেত্রে বা এডুকেটরদের ক্ষেত্রে, সেখানে সেই পয়েন্টগুলোকে জাস্ট দেখবে এবং সেই পয়েন্টের উপর যা যা প্রশ্ন রয়েছে সেই এরিয়াগুলোকে ভালো করে ফোকাস করবে। আশা রাখি সেখান থেকেই প্রশ্ন আসবে। এবং আগামী মানে যদি PYQ দেখো, এই যে এরিয়াগুলো থেকেই প্রশ্ন এসছে, এরকম তো নয় হয়তো আমরা তো ওরমভাবে বলে তো দিতে পারি না যে এই প্রশ্নটাই আসবে, বাট PYQ দেখে গত এত বছর ধরে যে যে প্রশ্নগুলোকে আমরা স্টাডি করছি সেটার উপর ভিত্তি করে যে কোন এরিয়া থেকে বেশি প্রশ্ন আসছে, তো সেই এরিয়াগুলোকে ফোকাস করো। এরপর যেটা আমরা পড়বো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন, শিক্ষার লক্ষ্য পদ্ধতি, শিক্ষকের ভূমিকা এবং বিশ্বভারতী প্রতিষ্ঠা, কত সালে কি বৃত্তান্ত বিশ্বভারতী প্রতিষ্ঠা হয়েছে, এগুলো দেখে নেওয়া। এরপর আসছে মোহনদাস করমচাঁদ গান্ধী, তার শিক্ষা দর্শন কী ছিলেন। তিনি শিক্ষার বুনিয়াদী শিক্ষার কথা বলেছিলেন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বুনিয়াদী শিক্ষা, এবং কি বয়স্ক শিক্ষার কথাও তিনি বলেন। তো এবং শিক্ষকের ভূমিকা কী ছিল, তিনি শিক্ষকের ভূমিকা নিয়ে কি কথা বলেছিলেন। নেক্সট আমরা চলে আসছি ওয়েস্টার্ন এডুকেটরদের সম্পর্কে। প্রথমেই রুশোর শিক্ষা দর্শন কী ছিল, শিক্ষার লক্ষ্য কী ছিল, পাঠ্যক্রম সম্পর্কে তিনি কি বলেছিলেন, শিক্ষা পদ্ধতি কীরকম হবে বলেছিলেন, এবং শৃঙ্খলা ধারণা বা টিচারের যে ভূমিকা, রোল অফ দ্য টিচার, সেই টিচারের ভূমিকা
কীরকম হওয়া উচিত তিনি কি ব্যক্ত করেছিলেন। ঠিক একইভাবে পেস্তালুসি তার শিক্ষা দর্শন লক্ষ্য, তার হচ্ছে মানে তিনি কি ধরনের পাঠ্যক্রমের কথা উল্লেখ করেছিলেন, শিক্ষণ পদ্ধতি কি বলেছিলেন, যে একটা টিচিং মেথড কীরকম হওয়া উচিত এবং শিক্ষক কীরকম হওয়া উচিত। নেক্সট জন ডিউয়ের দর্শন, শিক্ষা ধারণা কীরকম ছিল, শিক্ষার সংজ্ঞা বা লক্ষ্য হিসেবে তিনি কীরকম শিক্ষার সংজ্ঞাকে তুলে ধরেছিলেন, এবং শিক্ষা পদ্ধতি, তার মতে শিক্ষক কীরকম হওয়া উচিত, শিক্ষার পাঠ্যক্রম কীরকম হওয়া উচিত, এই বিষয়গুলোকে দেখবে। ফয়েবেলের ক্ষেত্রেও মেন যেটা হাইলাইটেড বিষয় কিন্ডারগার্টেন, কখন তিনি কিন্ডারগার্টেন, এই দ্য স্কুল ইজ এ গার্ডেন, এই কথাটা উনি বলেছিলেন, কোন সময় কত সালে কিন্ডারগার্টেন হয়েছিল সেটা, সেই সময় শিক্ষকের ভূমিকা সম্পর্কে তিনি কি বলেছিলেন, এবং তিনি চেয়েছিলেন যে শিশুরা একদম নেচারে প্রকৃতির মধ্যে থেকে হাতে কলমে শিখবে। তো এই যে জায়গাগুলোকে তিনি তুলে ধরেছিলেন, সেই জায়গাগুলোকে ফোকাস করা। কিন্ডারগার্টেন বলতেই আমরা কাকে বুঝি না, ফয়েবেলকে। ঠিক এইভাবে কোয়েশ্চেন যেমন মানে লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট, এইভাবে হচ্ছে যে কোয়েশ্চেনকে দেখবে। মানে শুধুমাত্র ফয়েবেল কিন্ডারগার্টেন বললে আমরা কাকে চিনি, এইটাকেও মানে ঘুরিয়ে কোয়েশ্চেন, সমস্ত প্রত্যেকটা কোয়েশ্চেনকে ঘুরিয়েও নিজেরাই প্র্যাকটিস করার চেষ্টা করবে। আচ্ছা, এইটা আমি একটা রেখেছি শিক্ষার লক্ষ্যের বিবর্তন, কি কোন কোন মানে বিবর্তন ওয়াইজ শিক্ষার লক্ষ্য কি হয়েছিল। সিলেবাসের মধ্যে নেই এই পার্টটা, সেইভাবে সিলেবাসের মধ্যে নেই, বাট আমি একটা ছক করে বোঝাবার চেষ্টা করেছি যে প্রাচীন যুগে শিক্ষার লক্ষ্য কী ছিল, যে আধ্যাত্মিক মুক্তি ও ধর্মীয় শৃঙ্খলা। ঠিক একইভাবে ঔপনিবেশিক যুগেতে কি ছিল, ঔপনিবেশিক যুগেতে হচ্ছে প্রশাসনিক দক্ষতা ও কেরানি তৈরি। আধুনিক শিক্ষানীতি অর্থাৎ মডার্ন পলিসি ঠিক কি, জাতীয় উন্নয়ন, সমতা ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, যেখানেতে 10+2+3 কথা বলা হয়েছে। এখানে একটা কোয়েশ্চেন এসে যাবে যে কোন কমিশন 10+2+3 এর কথা বলেছেন। মহান শিক্ষাবিদদের দর্শন, মহান শিক্ষাবিদদের মধ্যে তাদের লক্ষ্য, যেটা শিক্ষার মূল লক্ষ্য ছিল সামগ্রিক বিকাশ, প্রকৃতিবাদ ও মানুষ গড়ার শিক্ষা। নেক্সট আমরা চলে আসছি ইউনিট 7 এর প্রথম পার্ট এতে যদি আমি দেখি, তাহলে পার্ট এতে হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, অর্থাৎ পরামর্শদান এবং হচ্ছে নির্দেশনা। এই যে জায়গাটা নির্দেশনা এবং পরামর্শদান, প্রথমেই আমি যেটা চেষ্টা করেছি যে শিক্ষায় নির্দেশনা, পরামর্শদান এবং মানসিক স্বাস্থ্য বিধি। এখানে দেখো গাইডেন্স কি হচ্ছে, গাইডেন্স মিন্স নির্দেশনা। এই গাইডেন্সকে কয়েকটা কি জায়গাগুলো দেখতে হচ্ছে, যে তার ধারণা, অর্থ এবং সংজ্ঞা। গাইডেন্সের ধারণা, অর্থ, সংজ্ঞা পড়তে হচ্ছে। ঠিক একইভাবে প্রকৃতি, পরিধি এবং কার্যাবলী দেখতে হবে, লক্ষ্য এবং উদ্দেশ্য, আর একইভাবে কি দেখতে হচ্ছে, নীতিসমূহ, গুরুত্ব এবং হচ্ছে গাইডেন্সের কি প্রয়োজনীয়তা রয়েছে। এই নির্দেশনার ক্ষেত্র হিসেবে আমরা দুটো দিক দেখতে পাই, কি একটা হচ্ছে সোশ্যাল গাইডেন্স আর একটা হচ্ছে হেলথ গাইডেন্স। আমরা হেলথের জন্য গাইডেন্স নিতে যাই, এবং সোশ্যালের ক্ষেত্রেও যদি কোনো রকম সামাজিক দিক থেকেও যদি কোনো রকম কোনো সমস্যার জায়গায় আমরা একটা প্রবলেমের জায়গা তৈরি হয়, তাদের সামাজিক নির্দেশনা আমরা কিন্তু নিই। নেক্সট মিনিং অ্যান্ড ডেফিনেশন এবং তার মানে ইম্পর্টেন্স কি আছে, কনসেপ্ট অফ কাউন্সেলিং। নেক্সট আমরা পরামর্শদানের ক্ষেত্রে চলে যাচ্ছি, যে ঠিক একইভাবে গাইডেন্স যেরকম আমরা পড়েছি, মিনিং, অর্থ পড়েছি, লক্ষ্য পড়েছি, উদ্দেশ্য পড়েছি, প্রয়োজনীয়তা পড়েছি, গুরুত্ব পড়েছি, ঠিক একইভাবে আমরা পড়বো কাউন্সেলিংয়ের ক্ষেত্র, অর্থ, সংজ্ঞা, প্রয়োজনীয়তা, গুরুত্ব, উদ্দেশ্য, পরিধি কী আছে, নীতিসমূহ কী রয়েছে, এবং পরামর্শদানের ক্ষেত্র কী রয়েছে, এরিয়া অফ কাউন্সেলিংয়ের ক্ষেত্র কী রয়েছে। এটা বিশেষ কিছু আর আলাদাভাবে বলার কিছু নেই, জাস্ট গাইডেন্সের যেরকম আমরা যেভাবে পড়েছি কাউন্সেলিংয়ের ক্ষেত্রে একইভাবে পড়ব। এবার আসছি মনোচিকিৎসা
পরামর্শদান প্রক্রিয়া নৈতিকতা এবং পরামর্শদাতার আবশ্যক দক্ষতা সমূহ। এটাকে আমি 3টে পার্টে ভাগ করেছি। দেখো, মনোচিকিৎসা, এখানে একটা কথা বলি, এর পরের ইউনিটটা তো আমি বলবো যেখানে হচ্ছে ইউনিট তোমার 8-এতে মেন্টাল হাইজেন রয়েছে, সেখানে আরও বিশেষভাবে আমি বলবো যে আমরা সমস্যার সম্মুখীন হই এবং কারুর না কারুর অপোজিট সাইডে কোনো একটা গাইডেন্সের প্রয়োজন হয়, এবং সেটা অনেকে হয়তো খারাপভাবে বিষয়টাকে হয়তো নেওয়ার থাকে যে আমি আমার সমস্যা বলবো না, তাতে সমস্যা আরও জটিলতা বাড়ে। তো এটা কোনো ভুল নয়, এটা কোনো খারাপ কিছু নয়। সেখানে মনোচিকিৎসা, সাইকোথেরাপি, যে তার অর্থ, উদ্দেশ্য, বৈশিষ্ট্যসমূহ এবং কৌশল, এই কয়েকটা পয়েন্ট আমাদেরকে পড়তে হচ্ছে। এবং নেক্সট হচ্ছে পরামর্শদান প্রক্রিয়ার নৈতিকতা, সেই সম্পর্কে এথিক্যাল যে ইস্যু যেটা রয়েছে সেটা জানতে হচ্ছে, এবং পরামর্শদাতার আবশ্যক দক্ষতা সমূহ, অর্থাৎ যিনি পরামর্শ দিচ্ছে ক্লায়েন্টকে তিনি কতটা সেই পরামর্শ দানের ক্ষেত্রে দক্ষ, তিনি এথিক্যাল কিনা, পরামর্শদান প্রক্রিয়ার নৈতিকতা তার মধ্যে রয়েছে কিনা, এবং পরামর্শদাতার মানে মনোচিকিৎসা করার জন্য যে পয়েন্টগুলো মানে দরকার, জানা দরকার, উদ্দেশ্য, বৈশিষ্ট্য এবং কৌশল, কি কোন কৌশলে ক্লায়েন্টদেরকে কি মানে প্রত্যেকটা ক্লায়েন্টের ক্ষেত্রে কি হয়, আলাদা আলাদা প্রবলেম থাকে, সেই তাদেরকে কিভাবে ট্যাকেল করবে তার দক্ষতা থাকতে হবে, তার কৌশলগুলো জানা থাকতে হবে, সেই কৌশলগুলো জানতে হচ্ছে। এরপর চলে আসছি, এর গাইডেন্সকে দুটো ভাগে, নির্দেশনার ক্ষেত্রসমূহকে দুটো ভাগে আমি ভাগ করেছি। একটা হচ্ছে এডুকেশনাল গাইডেন্স আর একটা হচ্ছে ভোকেশনাল গাইডেন্স। এডুকেশনাল গাইডেন্সের অর্থ সংজ্ঞা পড়তে হচ্ছে এইমস, অবজেক্টিভ অর্থাৎ হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। এখানে লক্ষ্য উদ্দেশ্য পড়ার সময় যেটাকে আমি মেন ফোকাস করেছি, ফোকাস অন অ্যাকাডেমিক সাকসেস অ্যান্ড কারিকুলাম চয়েস। আমরা যখন মানে অ্যাকাডেমিক সাকসেসের ক্ষেত্রে ঠিক কী করলে, কোন পথে গেলে আমার অ্যাকাডেমিক সাকসেস হবে, এবং মানে কারিকুলামের ক্ষেত্রে কারিকুলাম চয়েস আমরা সবসময় অনেক সময় ভুল করে থাকি। যেরকম এক্সাম্পল আমি যদি বলি যে যখন ক্লাস 10 থেকে আমরা 11-এ যাই, তো সাবজেক্ট চয়েসে আমাদের অনেক সময় গন্ডগোল থাকে। যেমন তেমন একটা কোনো সাবজেক্ট নিয়ে নিলাম, দিয়ে কম্বিনেশন সায়েন্স হয়ে গেল, কম্বিনেশন আর্টস হয়ে গেল, এখন অনেক এরকম কম্বাইন্ড সাবজেক্ট আছে। সেই হজবরল সাবজেক্ট নিয়ে পরে গিয়ে দেখা যায় যে সে কোনো একটা সাবজেক্ট চুজই করতে পারছে না যে সাবজেক্টটাতে অনার্স করবে। তো এই কারিকুলামের জায়গাটাতে তার একটা চয়েসের যে জায়গাটা, সেখানে একটা গাইডেন্স দরকার, কোনো টিচারের গাইডেন্স দরকার, যিনি একজন টিচার একজন স্টুডেন্টকে খুব ভালোভাবে গাইড করতে পারে। তার কারণ একটাই, তিনি তাকে ভালো করে অবজার্ভ করে। যখনই সে ভালো করে অবজার্ভ করছে, তিনি বুঝতে পারছেন যে এই স্টুডেন্টটা ঠিক কোন জায়গায় দক্ষতা রয়েছে, তাকে সেই পথটায় যেতে বলে, তবে গিয়ে সেই পথটা গ্রহণ করলে তবে গিয়ে সে সাকসেস হচ্ছে। তো এই জায়গাটার ওপর ফোকাস। এরপর আছে প্রিন্সিপাল এবং নেচার, স্কোপ অ্যান্ড ইম্পর্টেন্স, এর পরিধি কী আছে, গুরুত্ব কী রয়েছে। সেম একইভাবে ভোকেশনাল গাইডেন্সের ক্ষেত্রেও দেখবে তার মিনিং, ডেফিনেশন, লক্ষ্য আছে, এইমস অ্যান্ড অবজেক্টিভ, ফোকাস অন কেরিয়ার চয়েস অ্যান্ড তার প্রিপারেশন কী। ঠিক একইভাবে এটা গেল এডুকেশনাল সেক্টরের ক্ষেত্রে, এটা যাচ্ছে ভোকেশনাল। তিনি তার মানে মেন ফোকাসটা হচ্ছে এখানে ভোকেশনালের ক্ষেত্রে তার কেরিয়ার, তার কেরিয়ারটা সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা গাইডেন্স দরকার, এবং তিনি কিভাবে প্রিপারেশন নেবে। এটাকে আমরা বলতে পারি যেরকম, এটার এক্সাম্পল বলা যেতে পারে যে আমরা ধরে নিন আপনাদেরকে গাইডেন্স দিচ্ছি এইভাবে পড়ুন, এইভাবে প্রিপারেশান নিন, এইভাবে প্রিপারেশান নিলে আপনি এসএলএসটি এক্সামটা ক্র্যাক করবেন, দেন আপনার একটা জব হবে। তো কেরিয়ার গাইডেন্স মানে কেরিয়ার চয়েসের ক্ষেত্রে এই বিষয়টা ভোকেশনাল গাইডেন্সের আন্ডারে পড়ছে। এর প্রিন্সিপাল, নেচার, স্কোপ, ইম্পর্টেন্স এগুলো দেখতে হচ্ছে। এরপর চলে আসছি অ্যাপ্রোচ টু কাউন্সেলিং, পরামর্শদানের দৃষ্টিভঙ্গি। কোন কোন দৃষ্টিভঙ্গি থেকে কাউন্সেলিংকে দেখা হয়? একটা হচ্ছে ডাইরেক্টিভ কাউন্সেলিং, প্রত্যক্ষ পরামর্শদান, নন ডাইরেক্টিভ কাউন্সেলিং, অপ্রত্যক্ষ পরামর্শদান, আর হচ্ছে ইলেকটিভ কাউন্সেলিং অর্থাৎ ঐচ্ছিক এবং সমন্বয় পরামর্শ দান। এখানে আমি বলে দিয়েছি ডিফারেন্সটা কি আছে। ডাইরেক্টিভ কাউন্সেলিংয়ের ক্ষেত্রে, প্রত্যক্ষ পরামর্শদানের ক্ষেত্রে কাউন্সেলর সেন্ট্রিক অ্যাপ্রোচ where the expert directs
দ্য প্রসেস। এটা কীরকম সেন্ট্রিক না কাউন্সিলর সেন্ট্রিক। প্রশ্ন আসে যে ডাইরেক্টিভ কাউন্সিলিংটা কী ধরনের, নন ডাইরেক্টিভটা কিসের, ক্লায়েন্ট সেন্ট্রিক, সবসময় ক্লায়েন্ট সেন্ট্রিক হবে। অ্যাপ্রোচ অ্যালাউইং দ্য ইন্ডিভিজুয়াল টু লিড দেয়ার ওন ডিসকভারি। প্রত্যেকটা ক্লায়েন্টের নিজস্ব একটা তার মানে প্রবলেমের একটা নিজস্ব এরিয়া রয়েছে, সেই এরিয়াকে ভিত্তি করে তাকে ইন্ডিভিজুয়ালি হচ্ছে তাকে লিড করা হয় এবং তার ওন ডিসকভারকে সে তুলে ধরে, তার নিজের যে ডিসকভার তার মধ্যে যেটা রয়েছে সেটাকে সে তুলে ধরছে। আর কি ঐচ্ছিক বা সমন্বয়ী পরামর্শদান কি, এ ফ্লেক্সিবল ব্লেন্ডেড অ্যাপ্রোচ কম্বাইনিং বোথ ডাইরেক্টিভ অ্যান্ড নন ডাইরেক্টিভ টেকনিক বেসড অন নিড। এটা বোথ মানে হতে পারে, ডাইরেক্টিভও হতে পারে নন ডাইরেক্টিভও হতে পারে, মানে এই টেকনিকগুলো ডাইরেক্টিভ এবং নন ডাইরেক্টিভের বোথ টেকনিকই ইউজ করা যেতে পারে। নেক্সট, ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং ব্যক্তিগত পরামর্শদান, আর হচ্ছে গ্রুপ কাউন্সিলিং, দুটো আলাদা। ব্যক্তিগত পরামর্শদানের মিনিং, অবজেক্টিভ জানবেন, ক্যারেক্টারিস্টিক, ইম্পর্টেন্স, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ। এখানে অ্যাডভান্টেজ আমি লিখিনি, বাট এখানে অ্যাডভান্টেজও জানতে হবে। ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত পরামর্শদানের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং অসুবিধাও রয়েছে। ঠিক একইভাবে গ্রুপ কাউন্সিলিংয়ের ক্ষেত্রে মিনিং, অবজেক্টিভ, ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য জানতে হচ্ছে, তার স্টেজগুলো জানতে হচ্ছে, কী কী স্টেজে ভাগ করা হচ্ছে, তার গুরুত্ব জানতে হচ্ছে এবং তার ডিসঅ্যাডভান্টেজের সাথে সাথে অ্যাডভান্টেজ সুযোগ সুবিধাগুলো জানতে হচ্ছে। নেক্সট যেটা আমি প্রথমে এখানে রেখেছি, কেস হিস্ট্রি মেথড ইন কাউন্সিলিং। এত ডিটেলসে সিলেবাসেতে নেই, কিন্তু এটা ডিটেলসেই পড়তে হচ্ছে। এটা ইনক্লুডেড জায়গা যে কেস হিস্ট্রি মেথড ইন কাউন্সিলিং, ব্যক্তিগত ইতিহাস পদ্ধতি। কেস হিস্ট্রি সাধারণত আমরা নেটের ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে আমরা পড়ে থাকি ইউনিট 6-এ রিসার্চ যে জায়গাটায় আমরা পড়ি ইউনিট 6-এ রয়েছে, সেখানেতে আমরা পড়ে থাকি। যদি নেট কেউ পেপার 1 পড়ে, এডুকেশন পার্টিকুলারের কথা বলছি, এডুকেশন সাবজেক্টের নেট যদি দাও তাদের ইউনিট 6-এ পাবে। যদি পেপার 1 নেটের সিলেবাস যদি লক্ষ্য করো তাদের ইউনিট 2-তে পাবে। রিসার্চ অ্যাপটিটিউডে কেস হিস্ট্রি মেথড আমরা পড়ি, ঠিক সেমভাবে এখানে ইনক্লুড হচ্ছে কেস হিস্ট্রি মেথড ইন কাউন্সিলিং। কি না, ব্যক্তিগত ইতিহাস পদ্ধতি, ব্যক্তিগত তথ্য, শিক্ষা সম্পর্কিত তথ্য, বৃত্তি বা পেশাগত তথ্য, তার প্রয়োজনীয়তা এবং তথ্য সংগ্রহের উপায়, পারিবারিক তথ্য, বিকাশমূলক তথ্য। এই তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ এবং এর অর্থ, ব্যক্তিগত পদ্ধতি, তার বৈশিষ্ট্য ইন ডিটেলস পড়তে হচ্ছে। যখন ক্লাস আমাদের হবে এই প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু ক্লাস হবে। আচ্ছা, এখানে চলে আসছি পার্ট বি। পার্ট বিতে খুবই কমন একটা এরিয়া যে এডুকেশন কোন কোন মাস মিডিয়ার সাথে যুক্ত রয়েছে। সিনেমা আছে, সিনেমা চলচ্চিত্র, রেডিও বা বেতার, টেলিভিশন, ইলেকট্রনিক মিডিয়া, দূরদর্শন। আর আমরা কি পাচ্ছি, প্রিন্ট মিডিয়া, সংবাদপত্র, আন্তর্জাল, ইন্টারনেট, যেটা ছাড়া আমাদের এখন এই মুহূর্তে সব কিছুই বিকল বলা যেতে পারে, আমরা থাকতেই পারি না ইন্টারনেট ছাড়া। আর কি টেলিফোন ছাড়াও আমরা সেম, মানে টেলিফোন এখন এই মুহূর্তে বলতে গেলে মোবাইল, হ্যাঁ, যেটা ছাড়া মোবাইল এবং ইন্টারনেট ছাড়া আমাদের মানে সকালে চোখ খোলা থেকে একদম রাত্রেবেলা চোখ বন্ধ অবধি এই দুটো জিনিস ছাড়া আমরা থাকতেই পারি না। এবং এই প্রত্যেকটা ডাইমেনশনগুলো হচ্ছে যে এডুকেশনের সাথে রিলেটেড। শিক্ষায় গণমাধ্যমের প্রভাব, এগুলো কি কি ইম্প্যাক্ট ফেলছে, তার অবশ্যই অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, প্রত্যেকটার পড়তে হচ্ছে আলাদা আলাদা করে। নেক্সট এবার আসছে মেন্টাল হাইজিন, মানসিক স্বাস্থ্যবিধি। এখানে প্রথমেই বলে রাখি ইউনিট 8-এর ক্ষেত্রে যে মানসিক কোনো রকম যদি কোনো সমস্যা তৈরি হয়, সেটাতে আমাদের প্রথমেই একটা ধারণা হয় তাহলে বোধহয় সে মানসিক রোগী। অনেকেই এই বিষয়টা জানাতে কিন্তু বোধ করে, কিন্তু মানসিক সমস্যাটা আমাদের বিভিন্ন কারণে হতে পারে। হয়তো হতে পারে অনেক বেশি চিন্তা করা, স্ট্রেসের জন্য, সেই জায়গা থেকে ফ্রাস্ট্রেটেড, হ্যাঁ, এই যে বিষয়গুলো, এই ফ্রাস্ট্রেটেড মানেই যে সে মানসিক রোগী বা তার মানসিক স্বাস্থ্য হয়তো বিঘ্নিত হচ্ছে, তার ট্রিটমেন্ট রয়েছে,
তার ট্রিটমেন্ট রয়েছে এবং ট্রিটমেন্টের বা কাউন্সেলিং রয়েছে, সেই কাউন্সেলিং বা ট্রিটমেন্টের সাথে সাথে সে কিন্তু সুস্থতার মানে মানসিকভাবে সে স্টেবল হবে। তো এটার অর্থ এটা নয় যে সে মানসিক স্বাস্থ্য খারাপ মানে সে মানসিক রোগী। এটা আমরা সাধারণত অনেক ক্ষেত্রেই দেখে থাকি সাধারণ লাইফেতে, যে অনেকে এটা বলতে ইতস্তত বোধ করে, হেজিটেট করে। তো এটা কিছু এমন কিছু ব্যাপার নয়। আমাদের প্রত্যেকের লাইফে অনেক স্ট্রেস থাকে, সেই স্ট্রেস থেকে অনেক সময় অনেক মানসিক স্বাস্থ্যের বিঘ্নিত হয়, মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হয়, এবং সেটাকে আমরা ধীরে ধীরে স্ট্রেস মুক্ত, তার অনেক রকম ট্রিটমেন্ট থাকে, কাউন্সেলিং থাকে, যোগা, এই সমস্তর মাধ্যমে হচ্ছে সেটাকে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি। প্রথমেই মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের ধারণা, তার কনসেপ্ট, মিনিং, তার নেচার, বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, প্রকৃতি, বৈশিষ্ট্য, তার লক্ষ্য, উদ্দেশ্য, নির্ধারক সমূহ কী রয়েছে, ডিটারমিনেশন কী রয়েছে, এবং ইম্পর্টেন্স কী কী গুরুত্ব রয়েছে জানতে হবে। এবং রোল অফ স্কুলের ক্ষেত্রে শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য রক্ষার্থে বিদ্যালয়ের কি ভূমিকা পালন করা হচ্ছে। যেগুলো স্টার্ট দিচ্ছি সেগুলো ভালো করে পড়বে। মেন্টাল হাইজিন, মানসিক স্বাস্থ্য বিধির স্কোপ অ্যান্ড ইম্পর্টেন্স, পরিধি এবং তার নেচার, দ্য মাইন্ড দেখবে। নেক্সট যেটা আছে অভিযোজন ও অপসংহতির ধারণা। অভিযোজন কাকে বলে, তার ধারণা, তার টেকনিক, তার কৌশল, তার বৈশিষ্ট্য, তার প্রক্রিয়াসমূহ এবং সু অভিযোজনের শর্তাবলী পড়তে হচ্ছে। এবং কনসেপ্ট অফ মেলাডজাস্টমেন্ট, যেখানে অপসংহতির ধারণা, অপসংহতির কারণ, প্রতিরোধ, প্রতিকার দেখতে হচ্ছে। অভিযোজনের পুরো ইন ডিটেলস পড়া হবে এবং অপসংহতিরও ইন ডিটেলস পড়তে হচ্ছে। নেক্সট আসছি মেন্টাল ডিসঅর্ডার, যেটা আমি প্রথমেই বললাম অস্বাভাবিক আচরণ বা মানসিক অসুস্থতা, যেটা আমরা বলতে অনেক সময় হচ্ছে যে নিজেরাই কিন্তু বোধ করি, কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এই মানসিক অস্বাভাবিক আচরণ আমরা কোনো কোনো সময় করে থাকি বা মানসিক অসুস্থতার মধ্যে দিয়ে আমরা যাই। সেটা কোনো অংশে কোথাও গিয়ে কোনো মানুষের দোষ বা ভুল কিন্তু নয়। সেখানে কি কি ডিসঅর্ডারগুলো রয়েছে মানসিক অসুস্থতার শ্রেণীবিভাগের ক্ষেত্রে? এক হচ্ছে উদ্বেগজনিত ব্যাধি, অ্যাংজাইটি, পরীক্ষার আগের দিন আমার ভয় লাগছে, ভয় করে আমি পরীক্ষার কোয়েশ্চেন সমস্ত ভুল করে এলাম, বা পরীক্ষার সময় হচ্ছে জানা কোয়েশ্চেনও আমি লিখে আসতে পারলাম না। তো অ্যাংজাইটি উদ্বেগজনিত কারণ। মেজাজজনিত ব্যাধি, মুড ডিসঅর্ডার, আর কি মনোবিকারজনিত ব্যাধি, আর ব্যক্তিত্বের ব্যাধি। ঠিক একইভাবে এটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ মেন্টাল ইলনেস, মানসিক অসুস্থতার শ্রেণীবিভাগ বললাম। এবং এই মানসিক অসুস্থতা বা অস্বাভাবিক আচরণগুলো কি কারণে, কোন কোন দিকে হয় সেটা দেখে নাও। বংশগত কারণ হতে পারে, স্বাভাবিক আচরণের জৈবিক ও মনস্তাত্ত্বিক যে কারণগুলো হয় হতে পারে সেটা বংশগত কারণ। বংশগত কারণ যে হাই টেম্পার, সে কোনো কিছুতেই হয়তো একটু কিছু হলেই খুব বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে, এক্সাম্পল। বা নিউরো কেমিক্যাল ভারসাম্যহীনতা হতে পারে, মস্তিষ্কের গঠনগত কোনো অস্বাভাবিকতা থাকতে পারে, আর কি প্রাথমিক জীবনের অভিজ্ঞতা হতে পারে। হয়তো প্রাথমিক জীবনেতে হয়তো দেখা গেছে সে একটা খুব খারাপ কিছু সমস্যার মধ্যে দিয়ে গেছে বা কোনো খারাপ কিছু মুখোমুখি হয়েছে, সেটা সে নিতে পারে না, সেই রকম কোনো টপিক সে নিতে পারে না, হতে পারে। জ্ঞানীয় বিকৃতি হতে পারে, এবং চাপ এবং ট্রমা, স্ট্রেস অ্যান্ড ট্রমা। এই লাস্টের যেটা বললাম এটা অধিকাংশ মানুষের ক্ষেত্রেই দেখা যায় যে প্রচুর স্ট্রেস, প্রচুর চিন্তাভাবনা, প্রচুর টেনশন, এই জায়গা থেকে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়। চিকিৎসা পদ্ধতি কি রয়েছে? তিনটে ভাবে চিকিৎসা হয়। একটা হচ্ছে মনোসমীক্ষা সমীক্ষণ চিকিৎসা, অর্থাৎ সাইকো অ্যানালিটিক থেরাপি, বিহেভিয়ারিস্টিক্স থেরাপি, আর হচ্ছে প্লে থেরাপি। এই তিনটে থেরাপি হয় এবং এই তিনটে থেরাপি ইন ডিটেলস পড়তে হচ্ছে। নেক্সট আসছে সু অভিযোজিত এবং মানসিকভাবে সুস্থ শিক্ষার্থী। এটার যে
মানে সমন্বয় শিক্ষার্থীর সামগ্রিক বিকাশের ক্ষেত্রে যে ডাইমেনশনগুলো প্রয়োজন, একটা কি পজিটিভ মিডিয়া ইন্টিগ্রেশন, গণমাধ্যমের ইতিবাচক প্রভাব চাই, চিকিৎসা পদ্ধতি ও প্রতিকার, মানসিক স্বাস্থ্যবিধি, নির্দেশনা ও পরামর্শদান, এই অভিযোজিত এবং মানসিকভাবে সুস্থ শিক্ষার্থীর একটা পূর্ণাঙ্গভাবে এই একটা সার্কেল, এই সার্কেলের মধ্যে দিয়েই হচ্ছে একজন অভিযোজিত এবং মানসিকভাবে সুস্থ শিক্ষার্থী চলে। নেক্সট আসছে ইউনিট 9, যেখানে হচ্ছে শিক্ষায় পরিমাপ এবং হচ্ছে মূল্যায়ন। ঠিক আছে, এখানে আমরা কি পড়ব? প্রিন্সিপাল অফ এডুকেশনাল ইভালুয়েশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এইখানে যেটা মেন বিষয়, ম্যাক্রো এবং মাইক্রো অ্যানালাইটিক্যাল ফ্রেমওয়ার্ক। অর্থাৎ এখানে আমাদেরকে জেনে রাখতে হবে ম্যাক্রো, আগে প্রথমে জানতে হবে ম্যাক্রো কি, ম্যাক্রো টিচিং আমরা পড়েছি, মাইক্রো টিচিং আমরা পড়েছি। এই ম্যাক্রো এবং মাইক্রো কোন মানে সময় হয়, মানে সময়ের যে গ্যাপিংটা, মানে আমি বলতে চাইছি কত সময় ধরে মাইক্রো টিচিং চলে এবং মাইক্রো টিচিংয়ের যে সাইকেলটা রয়েছে সেইটাকে জেনে রাখা, এবং ম্যাক্রো টিচিং কত সময় ধরে হচ্ছে করা হয়, এই বিষয়টাকে জানা, এবং ম্যাক্রো এবং মাইক্রো অ্যানালিটিক ফ্রেমওয়ার্ক সম্পর্কে একটা ধারণা, কাঠামো বা ধারণা জানতে হবে। নেক্সট যেটা আসছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এরিয়া, মেজারমেন্ট, এক্সামিনেশন, ইভালুয়েশন। এই তিনটেই হচ্ছে গুলিয়ে যায় যে মেজারমেন্ট ঠিক কাকে বলে, এবং মেজারমেন্টের ক্ষেত্রে যেটা আমরা দেখে থাকি যে কোয়ালিটেটিভ ভ্যালু এবং ফোকাসেস অন হাউ মাচ, অর্থাৎ উদ্দেশ্যটা কতটা, অর্থাৎ মেজারমেন্ট মানে পরিমাপ, পরিমাপ আমরা কাকে বলি, কখন হয়। সেকেন্ড যেটা আসছে এক্সামিনেশন, এক্সামিনেশনের ক্ষেত্রে যেটা দেখা হয় যে ফর্মাল অ্যাসেসমেন্ট অফ লার্নিং, আনুষ্ঠানিক পরিমাপ, আর হচ্ছে কাজ ও সীমাবদ্ধতা দেখতে হচ্ছে যে এক্সামিনেশন কি বা আনুষ্ঠানিক পরিমাপ ঠিক কি, ফর্মাল অ্যাসেসমেন্ট অফ লার্নিং কি, আর হচ্ছে তার কাজ ও সীমাবদ্ধতা কি। ইভালুয়েশনের ক্ষেত্রে যেটা আমরা দেখব গুণগত এবং পরিমাণগত, সেটাকে আমরা ইভালুয়েশনের ক্ষেত্রে পুরো দেখছি। এছাড়া তার বিস্তৃত পরিধি সম্পর্কে জানতে হবে, এবং এখানে বলে রাখি যে ইভালুয়েশনের ক্ষেত্রে চার ভাবে হয়, ফর্মেটিভ, সামেটিভ, ডায়াগনস্টিক্স এবং প্লেসমেন্ট। এই চারটে এরিয়া থেকে প্রতিবারেই হচ্ছে প্রশ্ন এসছে, যতবার পরীক্ষা হয়েছে প্রতিবারেই একটা দুটো প্রশ্ন এসছে। খুব ভালো করে এই চারটে ইভালুয়েশনকে মনে রাখবে। যেরকম আমি বলতে পারি যে সামেটিভ ইভালুয়েশন একদম অন্তে বা শেষে, যেটাকে আমরা বলতে পারি অ্যানুয়াল এক্সাম, জাস্ট একটা ওয়ার্ডে মনে রাখার চেষ্টা করবে। ডায়াগনস্টিক তোমার ইভালুয়েশন, যে কোনো স্টুডেন্টের উইক জায়গা কোনটা বা তার গ্যাপ এরিয়া কি, কোন জায়গাটা তার গ্যাপ এরিয়া, কোথায় সে পারছে না, উইক জায়গাটাকে আইডেন্টিফিকেশন করার জন্য ডায়াগনস্টিক্স ইভালুয়েশন হয়। ঠিক একইভাবে প্লেসমেন্ট কখন হচ্ছে, ফর্মেটিভ কখন হচ্ছে, এই পুরো বিষয়টাকে জানতে হচ্ছে। নেক্সট আমরা চলে আসছি গতানুগতিক পরীক্ষা সম্পর্কে। গতানুগতিক পরীক্ষার ক্ষেত্রে বর্তমান পরীক্ষা ব্যবস্থার কি ত্রুটি রয়েছে, বর্তমান মানে একদম প্রেজেন্ট সিনারিও হচ্ছে যে পড়তে বলছি, এই প্রেজেন্ট সিনারিওই হচ্ছে থেকে প্রশ্ন আসবে, এবং সেখানে কি কি ল্যাক রয়েছে, বর্তমান পরীক্ষা ব্যবস্থার কোনো ল্যাক রয়েছে কিনা সেই বিষয়টা, এবং কিভাবে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আরও ডেভেলপমেন্ট করা যায়, এই অংশটা কিন্তু দেখতে হবে। এরপর চলে আসছি টুলস অফ ইভালুয়েশন, মূল্যায়নের সাধনী এবং তার যে সাধনীগুলো পড়বে, এবং কনসেপ্ট অফ টেস্টের মধ্যে যে কটা টেস্ট রয়েছে তার উদ্দেশ্য, তার প্রকারভেদ এবং অভিক্ষা ও পরীক্ষার মধ্যে যে পার্থক্য, সেটা মানে দেখো এখানে আমি লিখে দিয়েছি, অভিক্ষা ও পরীক্ষার মধ্যে পার্থক্য দেখতে হচ্ছে। নেক্সট রেফারেন্স কাঠামো,
নম বনাম নির্ণায়ক। এই নম ভিত্তিক অভিজ্ঞা কাকে বলা হয়? কোন বিষয়, এখানে আমি লিখে দিচ্ছি র্যাঙ্কস স্টুডেন্টস রিলেটিভ টু পিয়ার্স, বোর্ড স্কিল কভারেজ, ফোকাস অন কম্পিটিটিভ ইভ্যালুয়েশন। ঠিক একইভাবে পয়েন্ট ওয়াইজ আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি, জাস্ট একভাবে, মানে একটা জাস্ট চিন্তায় মনে রাখা যায়, যাতে জাস্ট দেখেই মনে রাখা যায়। এখানে নির্ণায়ক ভিত্তিক অভিজ্ঞার ক্ষেত্রে কি বলা হয়েছে না, মেজার্স মাস্টারি অফ স্পেসিফিক স্কিলস ইভালুয়েটেড এগেনস্ট এ প্রি-ডিফাইন্ড বেঞ্চমার্ক, আর হচ্ছে ফোকাস অন নন কম্পিটিটিভ মাস্টারি। এইভাবেতে মনে রাখার চেষ্টা করবে। মানে আমি প্রথমে শুরুতেই যেটা বললাম যে মাইন্ড ম্যাপ বা ছকের সাহায্যে মনে রাখাটা যতটা সুবিধাজনক, একটা থরলি পড়লে অত মনে থাকে না। নেক্সট আসছে অবজেক্টিভ টাইপ টেস্ট এবং ইজি টাইপ টেস্ট। অবজেক্টিভ টাইপ টেস্টের মধ্যে কি কি পড়তে হচ্ছে, যে উচ্চ নির্ভরযোগ্যতা এবং বৈধতা থাকে, এছাড়াও পক্ষপাত সম্পূর্ণভাবে দূর করে, আর কি বিস্তৃত সিলেবাস কভারেজ থাকছে, গঠন করা কঠিন, স্কোর করা সহজ। কিসের ক্ষেত্রে? নৈবেত্তিক অভিজ্ঞার ক্ষেত্রে। ঠিক সেমভাবে ইজি টাইপ টেস্ট রচনাধর্মী অভিজ্ঞার মধ্যে কি না, গভীর উপলব্ধি এবং গভীর উপলব্ধির সাথে সাথে সংগঠন পরিমাপ করে। এছাড়া কি স্কোরিংয়ে হচ্ছে যে উচ্চ বিষয়গততা থাকে এবং সীমিত সিলেবাস কভারেজ থাকে, গঠন করা সহজ এবং স্কোর করা ভীষণই কঠিন হয়ে পড়ে। সাইকোলজিক্যাল ডাইমেনশন অফ টেস্ট, অভিজ্ঞার মনস্তাত্ত্বিক মাত্রাসমূহের ক্ষেত্রে আমরা যেটা দেখা যায় যে কি কি, ক্রিয়েটিভিটি টেস্ট সৃজনশীলতার অভিজ্ঞা, আর কি ইন্টারেস্ট ইনভেন্টরি আগ্রহের অভিজ্ঞা, ইন্টেলিজেন্স টেস্ট বুদ্ধির অভিজ্ঞা, অ্যাপটিটিউড টেস্ট প্রবণতার অভিজ্ঞা, পার্সোনালিটি টেস্ট ব্যক্তিত্বের অভিজ্ঞা। এই প্রত্যেকটা অভিজ্ঞাই ভীষণ ইম্পর্টেন্ট। এক কথায় তো ওইভাবে বলা যায় না, মানে একটা ওয়ার্ডেতে বা একটা লাইনেতে এই প্রত্যেকটা টেস্টকে বোঝানো পসিবল নয়। তাই আমি বলবো এইগুলো প্রত্যেকটা ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে ডিসকাশন হবে, প্রত্যেকটা টপিক মানে প্রত্যেকটা টেস্ট বা অভিজ্ঞাকে ধরে ধরে। কিন্তু এগুলো পড়তে হবে এবং এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেই কারণে হচ্ছে যে প্রত্যেকটা এরিয়াকে ফোকাস করা। আচ্ছা, এখানে দেখো পারদর্শিতার অভিজ্ঞার ক্ষেত্রে ফোকাস কি থাকে, পাস্ট এবং প্রেজেন্ট লার্নিং। অ্যাপ্লিকেশনের যে একটা স্টেপ পারদর্শিতার অভিজ্ঞা, শিক্ষামূলক যে অভিজ্ঞাগুলো রয়েছে, ওই শিক্ষামূলক অভিজ্ঞার যে যদি আমি টাইপস ধরি, তার একটা পার্ট হচ্ছে যে পারদর্শিতার অভিজ্ঞা। সেখানে কি না, ফোকাস পাস্ট প্রেজেন্ট লার্নিং, এবং এখানে কি হোয়াট হ্যাজ বিন লার্নড, কনস্ট্রাকশন অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন অফ অ্যাচিভমেন্ট টেস্ট। ঠিক তারপরে আমি রেখেছি পূর্বাভাস সূচক অভিজ্ঞা। এখানে কি থাকে, ফিউচার সাকসেস থাকে, will the student succeed in a specific future course of study। এরপর আসছে ডায়াগনস্টিক টেস্ট, নির্ণায়ক অভিজ্ঞা, ভীষণ ইম্পর্টেন্ট। ফোকাস কি, আইডেন্টিফাইং গ্যাপস, যেটা আমি আমাদের আগের ইভ্যালুয়েশনের ক্ষেত্রেও বললাম যে একটা স্টুডেন্টের উইক জায়গা কি, তার গ্যাপ এরিয়া কি, এটা হচ্ছে তুলে ধরা। অর্থাৎ where is the specific weakness or learning difficulty, তার সাকসেসের পথে সেই উইকনেস, সেই গ্যাপটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেটা কাটানোর জন্য এই টেস্ট। সার্ভে টেস্ট পরিদর্শনমূলক অভিজ্ঞা, না ব্রড ওভারভিউ থাকছে ফোকাস, হোয়াট ইজ দ্য জেনারেল লেভেল অফ পারফরমেন্স অ্যাক্রস এ ওয়াইড গ্রুপ। ঠিক এই ওয়েতে যদি পড়ো, আমার মনে হয় না ভুল কোথাও হবে, মানে মনে থাকার অসুবিধা হবে না। আমরা লাস্ট একদম চলে এসেছি, ইউনিট 10 এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স, ভীষণ ইম্পর্টেন্ট এরিয়া। এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স মানে একভাবে এই মানে জাস্ট এটা ইম্পর্টেন্ট বলা পসিবল নয়। যেরকম আমি সেকেন্ড ইউনিটের ক্ষেত্রে বলেছি যে কোনো কিছুই বাদ দেওয়া পসিবল নয়, সবই পড়তে হবে, ইনক্লুড হবে এক্সট্রা, কিন্তু কোনো বাদ যাবে না। ঠিক একইভাবে ইউনিট 10-এর ক্ষেত্রে অর্থাৎ এডুকেশনাল স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে কোথাও বাদের জায়গা নেই, অ্যাড হতে পারে অনেক কিছু। হয়তো আমি বলছি যেরকম অ্যানোভা নেই, অ্যানকোভা নেই, এই টেস্টগুলো নেই, তোমাদের যেরকম টেস্ট আছে জেড টেস্ট, টি টেস্ট, এগুলোই রয়েছে।
রয়েছে, এই অংশগুলোই পড়তে হচ্ছে, অ্যানকোভা অ্যানোভা এগুলো পড়তে হচ্ছে না, এগুলো হয়তো অ্যাড হতে পারে বাট কিছু রিমুভ হবে না এখান থেকে। ওকে, নিড ফর স্ট্যাটিস্টিক্স এডুকেশন, অর্থাৎ রাশিবিজ্ঞানের ক্ষেত্রে প্রাথমিক একটা ধারণা, গুরুত্ব, প্রয়োজনীয়তা, বেসিক কনসেপ্ট আগে প্রথমে জানবে, দেন তারপর গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা থাকতে হবে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সম্পর্কে ধারণা, পরিসংখ্যা বন্টন সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হচ্ছে। আর কি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টের ক্ষেত্রে কি কি করতে হচ্ছে, বার, হিস্টোগ্রাম, পাই চার্ট এগুলো দেখবে অবশ্যই। লিনিয়ার প্রোগ্রাম থাকবে, লাইন পলিগন থাকবে। লিনিয়ার প্রোগ্রাম তোমাদের নেই সম্ভবত, মানে মানে পুরনো সিলেবাস অনুযায়ী নেই। লিনিয়ার প্রোগ্রাম দেখবে। এস কার্ভ, ওজাইভ পড়তে হচ্ছে বিস্তারিতভাবে, এবং তার সাথে সাথে এইগুলো প্রত্যেকটা ম্যাথামেটিক্যাল সলিউশন করে পড়বে, মানে শুধুমাত্র থিওরি পড়ে গেলাম না, থিওরির সাথে এগুলোর ম্যাথামেটিক্যাল সলিউশন করে পড়বে। এরপর যেটা আসছে ডেটা, টেন্ডেন্সি অ্যান্ড ডিসপারশন, তথ্যের যে কেন্দ্র, প্রবণতা এবং বিষমতা, ভীষণ 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 ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে দিলাম। সেন্ট্রাল টেন্ডেন্সি অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, প্রয়োজনীয়তা কি, পরিমাপের পদ্ধতি কি জানতে হচ্ছে, এবং এখানেই আমাদের যেটা পড়তে হচ্ছে মিন মিডিয়ান মোড। মিন মিডিয়ান মোড সম্পর্কে থিওরিটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার থাকবে, এবং তার সাথে সাথে মিন মিডিয়ান মোডের অঙ্ক, ম্যাথের যে পোর্শন সেটাও প্র্যাকটিস করতে হবে। মেজার অফ ডিসপারশন, বিষমতার পরিমাপ, ধারণা জানতে হবে, প্রয়োজনীয়তা জানতে হবে এবং এর প্রকারভেদ। এখানে কি পড়তে হচ্ছে, রেঞ্জ অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ভীষণ ইম্পর্টেন্ট, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থেকে প্রতিবারেই প্রশ্ন আসে, তাই রেঞ্জ এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করতে হচ্ছে। নেক্সট আমরা চলে আসছি নর্মাল প্রবাবিলিটি কার্ভ। এনপিসির হচ্ছে যেটা আমরা দেখে থাকি বেল শেপেতে, বেল শেপের ক্ষেত্রে যে যে মানগুলো পরপর রয়েছে সেই মানগুলোকে মুখস্থ করে নেবে। এবং এখানে আমাদের যেটা পড়তে হবে কার্টোসিস, অর্থাৎ কার্টোসিস কাকে বলে, এবং হচ্ছে স্কিউনেস। ওকে, এই কার্টোসিসের আবার হচ্ছে যে তোমার অনেকগুলো টাইপ রয়েছে, তিনটে টাইপ রয়েছে, তিনটে টাইপই মানে দেখতে হবে। প্লেটো, লেপ্টো, এই যে টাইপগুলো রয়েছে এই টাইপগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়তে হচ্ছে। নেক্সট আসছি র্যাঙ্ক ডিফারেন্স অ্যান্ড প্রোডাক্ট মুভমেন্ট। র্যাঙ্ক ডিফারেন্স এবং প্রোডাক্ট মুভমেন্ট পড়ছো, এবং তার সাথে সাথে দ্বিকোটিক সহ সম্বন্ধ, এবং তার সাথে সাথে কোরিলেশন ভালো করে দেখতে হবে। বিশেষ দ্বিকোটিক সহ সম্বন্ধ, প্রথমে আসছে কোরিলেশন পড়বে, ভালো করে কোরিলেশন পড়বে, তারপরে পড়বে দ্বিকোটিক সহ সম্বন্ধ, এবং তারপরে যেটা পড়বে বিশেষ দ্বিকোটিক সহ সম্বন্ধ। কোরিলেশন থেকে কিন্তু প্রশ্ন আসবে, তাই ভালো করে দেখবে। এরপর আসছে কফিসিয়েন্টস, ফাই সহকে যে কটা ম্যাথামেটিক্যাল যে পোর্শনগুলো থাকবে সলিউশন করবে। এরপর আসছে আংশিক সহসম্বন্ধ আর হচ্ছে বহুবিধ সহসম্পর্ক। এখান থেকে অর্থ, ধারণা, বৈশিষ্ট্য পড়বে। এখান থেকে পার্টিশিয়াল কোরিলেশন থেকে অনুমান এবং ব্যবহার পড়বে, এবং ফাই কোফিসিয়েন্টস থেকে ধারণা, বৈশিষ্ট্য, ব্যবহার এগুলো পড়বে। নেক্সট আসছে স্কোর, যেটা আমি বললাম জেড স্কোর, স্ট্যান্ডার্ড স্কোর, টি স্কোর, সি স্কোর, প্রত্যেকটা স্কোর পড়বে। এখানে বলে রাখি জেড স্কোর এবং জেড টেস্ট দুটো আলাদা জিনিস, তাই দুটোকে ডিভাইড করে বোঝার চেষ্টা করবে যখন ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করবে, এবং প্রত্যেকটা এরিয়াগুলো কোথায় ডিফারেন্সিয়েট হচ্ছে সেই এরিয়াগুলোকে ফোকাস করবে। এখানে বলে রাখি অ্যানকোভা, অ্যানোভা, জেড টেস্ট, টি টেস্ট এগুলোর সাথে সাথে স্কোরগুলো তো পড়ছই, জেড স্কোর, তোমার স্ট্যান্ডার্ড স্কোর, টি স্কোর এগুলো তো পড়ছই, এবং তার সাথে সাথে কি কি পড়বে, জেড টেস্ট, টি টেস্ট এগুলো পড়বে, এবং তার সাথে অ্যানকোভা, অ্যানোভা এগুলো ইনক্লুডেড পার্ট, এগুলো আস্তে আস্তে দেখে রাখবে। এগুলো নেটের সিলেবাসে রয়েছে, কিন্তু এসএলএসটি সিলেবাসে নেই, কিন্তু যখন সিলেবাস চেঞ্জের জায়গা যদি আসে এই পোর্শনগুলো ইনক্লুডেড হবে। পার্সেন্টাইল র্যাঙ্ক এবং পার্সেন্টাইল স্কোর দুটো আলাদা ডিফারেন্স, এবং দুটোর মধ্যে কোথায় ডিফারেন্স রয়েছে সেটা হচ্ছে দেখতে হবে। আর লাস্ট এদিকে যেটা আমাদের পড়তে হচ্ছে টেস্ট, মানে
ইউনিট 9-এর ক্ষেত্রে এখানে একটা জাস্ট আমি ছক রেখেছি যে ইভ্যালুয়েশন টুলসের ক্ষেত্রে টেস্ট, তারপরে হচ্ছে এক্সাম ফিল্টার রিলেটেড দ্য র ইনপুট যেগুলো রয়েছে সেগুলো দেখা, যেরকম র ডেটা এগুলো। আর ইউনিট 10-এর ক্ষেত্রে লাস্ট যেটা আমি একটা রেখেছি যে সেন্ট্রাল টেন্ডেন্সি, এনপিসি, কোন কোন এরিয়াগুলো হাইলাইটেড, কোরিলেশনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ডাইজড, জেড টেস্ট, টি টেস্ট, জেড স্কোর, টি স্কোর, এই বিষয়গুলো রাখা হয়েছে। এই গেল আমাদের পুরো সিলেবাস কীরকম কী গততে ছিল, এতদিন ধরে পুরনো যে সিলেবাস ছিল সেই সিলেবাসটা কীরকম ছিল এবং কোন কোন এরিয়াগুলো ইনক্লুড হতে পারে, কোন এরিয়াগুলোকে আমরা বেশি ফোকাস দিয়ে পড়ব, কোন এরিয়াগুলো জাস্ট আমরা দেখে যাব। এবং লাস্ট যেটা আমি বলে রাখি, ইন 2020 জাতীয় শিক্ষানীতি 2020 ভীষণ ভীষণ ভালো করে পড়বে, কারণ জাতীয় শিক্ষানীতি 2020 থেকে প্রচুর প্রশ্ন আসতে পারে। আগের 2025-এর ক্ষেত্রেও যদি দেখো 2020 থেকে কিন্তু প্রশ্ন এসছে, তাই সেই এরিয়াগুলোকে ভালো করে ফোকাস করো। আর যদি কোনো রকম কোথাও বুঝতে অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানেতে আমাদের জানিও, আমি অবশ্যই রিপ্লাই করব। এছাড়াও যদি তোমাদের আর কোনো কোয়ারিজ থেকে থাকে সেটাও কমেন্ট সেকশানে জানিও। যদি কোনো বই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো প্রবলেম থেকে থাকে যে কোন ইউনিটের জন্য কি বই পড়তে পারি, তো সেই রকম যদি কোনো রকম যে কোনো কোয়ারিজ থাকে জানিও, আমি সেটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমার সাধ্যমতো আমি চেষ্টা করব যে যতটা আমি জানি ততটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। এছাড়াও আমাদের পেড ব্যাচ শুরু হয়ে গেছে অলরেডি, তো তোমরা যদি চাও যে আমাদের হাত থেকে গাইডেন্স নিতে বা আমরা তোমাদেরকে গাইড করি, এটা যদি চাও তাহলে অবশ্যই আমাদের যে অ্যাপ রয়েছে ওয়েবসাইটের মাধ্যমে যাবে, ওয়েবসাইটে যে অ্যাপ রয়েছে সেখানে হচ্ছে যে তোমরা প্রতিটা এডুকেশনের যে এসএসএসটির ব্যাচ সেটা পেয়ে যাচ্ছ, এবং এসএসএসটির ব্যাচের সাথে সাথে তোমরা WB MSc PSc যে সিলেবাস পুরোপুরি এই দুটো কোর্স ফ্রিতে পাবে। তাই যদি কেউ মনে করো যে আমাদের থ্রু তোমরা গাইডেন্স নেবে তাহলে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করো, নিচের দেওয়া নাম্বারেতেও যোগাযোগ করতে পারো, এবং অ্যাপের মাধ্যমেও অ্যাপ ডাউনলোড করবে এবং অ্যাপের মাধ্যমেও তোমরা ইন ডিটেলস কী কী ফিচার্স পাবে কি না, এটা আমাদের পুরো 1 বছরের একটা বিষয় থাকবে। তো প্রত্যেকটা ফিচার্স তোমরা নিজেরা দেখে নিতে পারবে, যেটা তোমাদের যদি স্যাটিসফাইড হও তাহলে অবশ্যই ব্যাচ এনরোল করতে পারো। থ্যাংক ইউ।